আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 1982 এবং 83 সালের ফিরে দেখার এই অনুষ্ঠানে এই মিলন মেলায় আমি দু একটি কথা আমি বলে নিই আপনাদের জ্ঞাতার্থে। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে আপনারা যারা 82 এবং 83 সালে এসেছেন যথেষ্ট পরিশ্রম করে এবং যথেষ্ট শ্রম দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এটির লক্ষ্য একটি, আপনারা বন্ধুরা সবাই একত্রিত হবেন, স্মৃতি তর্পণ করবেন, পুরনো কথা বলবেন এবং হাসি মুখে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার একে অপরের সাথে সময়টা অতিবাহিত করবেন। অবশ্যই হাসি মুখে না, সবার হাসি মুখ দেখবো আমরা এই 2 দিন। আমি একটু একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবাই একটু শুনবেন। আমাদের সামনে কিছু সিট রয়েছে, আমাদের সামনে ধর না মমিনুল হক মোমেন, আপনাদের জন্য সিটগুলো সামনে সিটগুলো বরাদ্দ করা হয়েছে। Yeah, I think we should get started. Yeah, sure. Yeah. আজকে আসলে সাবরিনের সাথে আমার এই প্রথম অনুষ্ঠান করা। আজকের অনুষ্ঠানটি একটি আবেগঘন অনুষ্ঠান এবং একটি মজার একটি অনুষ্ঠান। এই জন্য মজার অনুষ্ঠান, সব পুরনো বন্ধুদের সাথে একের সাথে দেখা হবে। সাবরিন আমাদের এই প্রজন্মের একজন উপস্থাপিকা বলবো আমি। তো সাবরিনা শুরু করুন। Okay. So, hello, welcome everybody, friends and family, to this reunion program, Fira Dekha 1982 to 83. So it's looking back 82, 83. We're happy to have you here with us in the beautiful city of Montreal, where it all started, and we're your MCs for the evening. Bonjour à tous, c'est notre événement de réunion, Fira Dekha 82, 83, 82, 83. Nous sommes contents que vous soyez ici ce soir dans notre belle ville de Montréal, où tout a commencé. Nous sommes vos maîtres de cérémonie pour la soirée. ধন্যবাদ সাবরিনা। আসলে আজকের এই অনুষ্ঠানটি সম্বন্ধে বিশাল একটি ইন্ট্রোডাকশন দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের মুখ দেখেই আমার মনে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। আপনারা সবাই হাসি মুখ দেখতে পাচ্ছি, আমি আমার মনে হয় প্রথম কোনো অনুষ্ঠানে সবার হাসি মুখ দেখতে পাচ্ছি, বাট অ্যাট এ টাইম হওয়ারই কথা। অনেকদিন পরে টকবকে সময়টা অতিবাহিত করেছেন, এতদিন পরে সবার সাথে সবার দেখা হচ্ছে, অবশ্যই আনন্দের কথা। 1982 এবং 83 সালে যারা এখানে এসছেন, তার আগেও কেউ কেউ এখানে এসছেন, এই মঞ্চলে এসছেন, কিন্তু 82-83 সালটা কেন একটু বিশেষত্ব রয়েছে। ওই সময় যারা এসছেন তারাই, আমি মনে করি, আমি আর অনেক পরে এসেছি, আমি মনে করি তারাই বাংলাদেশের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং একটা ওয়ার্কিং কালচার তারাই চালু করেছেন। আমি বলবো তারা কানাডা গঠনে যে ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশকেও তারা এখানে রিপ্রেজেন্ট করছেন। তারা শুধু তাদের নিজেদের নিয়ে চিন্তা করেনি। এই জন্য 82-83 একটা স্পেশালিটি আছে আমাদের পুরো সমাজে, এবং আপনারা সেটা অবশ্যই আপনারা জানেন আপনারা কি করেছেন। প্রথমে এসে কতটা আনন্দে, কতটা দুঃখে, কতটা বেদনায় একত্রে ছিলেন, একত্রে কাজ করেছেন, সময় অতিবাহিত করেছেন। আজকে অনেকেরই বয়স হয়ে গেছে, আপনাদের মাঝ থেকে অনেকেই চলে গেছেন, এবং আপনারা যারা আছেন আপনারা দীর্ঘদিন বেঁচে থাকবেন মনে ওই সাহসটুকু নিয়ে, ওই ভালোবাসা নিয়ে। একজন আরেকজনকে দেখলে জড়িয়ে ধরে বলবেন, বন্ধু কি খবর বল। গানটা হলে খুব ভালোই হতো। এনিওয়ে, কালকে হবে কালচারাল প্রোগ্রামের সমস্ত বিষয়গুলো। তো আমি সাবরিনার কাছে যাচ্ছি। Sure. So for those of you who don't know me, my name is Sabrina Nasratullah. I am from here in Montreal. I've been here all my whole life. And it's very nice for me to see some faces that are familiar to me since childhood. And I'm looking forward to meeting all the new faces for me here tonight. So it's been 36 years since many of you, some of you, have not seen each other. If we're talking about 1982 to 1983. And some of you are right here in Montreal still, while others have traveled here from far away to come see some old friends. Even though it's been 36 years, many of you share the memories of joys and struggles from when you first arrived here. It's wonderful that you've all come together to relive those memories, but please no reenactments of when you were 19 years old. 19 years আপনারা যেমন ছিলেন ওইটা এখন শো করবেন না, আজকে কালকে শো হবে। এটা আপনারা কেমন ছিল ওটা আমরা দেখবো, লাইভ দেখবো আমরা। Relive, reminisce, let's not reenact. We hope you enjoy each other's company
share these cherished moments with your families who are here as well, and create new memories this weekend. থ্যাংক ইউ। আগামীকাল আপনাদের বিশাল অনুষ্ঠান রয়েছে, এটা বলরুমে হবে, ওটা 11 ক্লাব। সবাইকে দেখে আপনারা সবাই সফলতার দ্বার প্রান্তে, এবং উনি নিজেও। আমি সাইমন Hassan. He's an active member of the Bangladeshi community here in Montreal, a successful businessman, a husband and father. He worked tirelessly with some of you over the past months, as his goal was just to bring all of you together here this weekend, so that you could have a good time and reminisce about the good old days and what you lived back in the 80s. Bonsoir, ladies and gentlemen and friends. On this beautiful summer evening, I would like to extend a very warm welcome to all of you. On behalf of the organizing committee of Sadera Union of Bangladeshi Canadian 8283, I'm extremely delighted to have you all with us, this beautiful city of Montreal. Oh, it's really amazing to see. I don't like to go with the script, I don't feel like speaking with the script. I see all of my friends here and I'm so happy, and I can't explain that. It was not my dream actually. It was dream one of my friend, Masum Rahman. He was a freedom fighter, like when he was 15 years old, he was a freedom fighter. Yes. Then he was a student leader. He was one of the vice president of former vice president BPU. We came in this country 82 and 83, and from when it was 25th anniversary, he was asking me for this event to congratulate and celebrate the 36th anniversary of our coming to Canada. 36 long years ago, we came to seek refuge in this beautiful country and this city during a desperate time when our very lives were threatened in our native land. We are young, naive, and apprehensive. It was during this volatile time we forged the deepest friendship that sustained till today. We virtually have become members of the same family. That despite initial trials and travel, we settled eventually in our new home and succeeded as employee, positive contributor in the society we live in. In this oasis of tranquility, we are able to raise our family and provide a promising future for our next generation, many of whom we are today with us, but time had taken toll to us too. Some of our dearest friends are no longer with us. They are always in our prayers and in our hearts. Before I conclude, I must profoundly thank all the participants and organizers, and would like to particularly thank my friend Masum Rahman again. It was his long time dream to have this reunion. Now I will request all the organizers who gave all their valuable time to make it happen. To conclude, I thank you again and sincerely hope you will enjoy the next 2 days in immersing commendatory fun and festivity. Thank you all. Merci beaucoup. Dhanyawad. আমি চিন্তা করতে পারি নাই। আমি সমস্ত যারা 82-83-তে যারা এখানে আজকে যারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, এবং ভাবি এবং বাচ্চাই বলছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা অনেক দিন পরে আমাদের সাথে, সরি আমি আগে ভুলে গেছি আমাকে আমার ইয়ে করতে, শ্রদ্ধেয় স্বামী ভাইকে। এখন আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো শুধু, যে আপনারা যারা এখানে
আসছেন। আমরা সবাই চলে যাব, আমাদের বয়স হয়েছে, আস্তে আস্তে আমাদের মানে দিন দিন আমাদের বাড়তে থাকবে আর কি, মৃত্যুর ডাকটা। আমি এইভাবে অনুরোধ করছি এই কারণে যে আপনারা যদি সবাই আমাদের যে একটা বন্ধন শুরু হলো এটাকে যদি কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় এটা আরও ভালো লাগবে আমাদের। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আজকের যে প্রোগ্রামটা শামীম ভাই বলেছেন, কিন্তু শামীম ভাই যদি উনি হেল্প না করতেন, আমি অনেকবার অনেকজনকে রিকোয়েস্ট করেছি কিন্তু কাউকে পাইনি যাকে দিয়ে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারি। শামীম ভাই এই ব্যাপারে যে কাজ করেছেন, ওনার সহযোগিতা বা ওনার মানে পার্টিসিপেন্ট ছাড়া এটা কোনোদিন আমার পক্ষে বা মনে হয় সম্ভব হতো না, হইলেও হয়তো 10-12 জনে করতে পারে। সেই সাথে আমি যারা আমাদের এখানে অনেক ধন্যবাদ। প্রথমে আমার ধন্যবাদ জানাতে হয় শামীম ভাইকে এবং মাসুম ভাইকে, যাদের ইনিশিয়েটিভ ছাড়া হয়তো আমাদের আজকে গ্যাদারিং করা সম্ভব ছিল না। তো এই জন্য আমাদের সবার অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের যেই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের একান্ত মনের একটা চাহিদা ছিল। বছরের পর বছর যেরকম মন্ট্রিয়াল ও টরন্টোতেও আমরা অনেকের সাথে আলাপ করেছি, অনেকেই চিন্তা করেছেন ভাই আমাদের জেনারেশন আমরা তো হারাই যেতেছি, কন্টিনিউ উই শুড ডু সামথিং, গেট টুগেদার, কারণ there is lots of friends who already lost এবং অনেকেই সিক। তারপরে আরেকটা জিনিস যেটা বিশ্বাস করি যে আমাদের এই জেনারেশন, আমরা যদি সেই দিন না আসতাম, আজকের যে টরন্টো এবং মন্ট্রিয়ালে যে জনসংখ্যা, এর অনেকেই হয়তো তাদের দিক নির্দেশনার জন্য। আমি থাকি আমেরিকাতে, তো এরা যারা এখানে ছিলেন, যারা মন্ট্রিয়ালে এবং টরন্টোতে, বিশেষ করে শামীম, মাসুদ, মাসুম এবং আপনার টরন্টোতে আলম, রুমু ভাই, আমাদের ওই তালুকদার ভাই, এরা দে ডিড এ লট। কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল কি যে আমার যে ধারণা ছিল কি যে আমরা যারা আজ এই পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের একটু কনভে করা উচিত, যাদের নূতন তাদের একটু বলা উচিত যে আমরা কিভাবে এই দেশের দরজাটা ভাঙছিলাম। ইট ওয়াজ ভেরি হার্ড, ইট ওয়াজ ভেরি প্যাথেটিক। আর আমরা জানেন যে আমাদেরকে এই রাস্তাটা করার জন্য 25 দিন পর্যন্ত হাঙ্গার স্ট্রাইক করতে হয়েছিল, 25 দিন শুধু এই জায়গাটা করার জন্য। আর আজকে যে ড্যানফোর্ড দেখেন আপনারা, টরন্টোতে আছেন, সেই ড্যানফোর্ডে পতাকা উড়েছিলাম আমরা 3 জন। গফুর ভাই কি এখানে আছেন? গফুর ভাই নাই, অন দি ওয়ে। মহিভাই আছেন? না, মহিভাই নাই। আমি, মহিভাই আর গফুর ভাই ড্যানফোর্ডের 10th মেসি এভিনিউতে পতাকা উড়েছিলাম। সেই প্রথম আজকাল ড্যানফোর্ডে কত লোক, সেখানে কত আসছে। তা আমি বেশি সময় আপনাদের নেব না। আই গ্রেটফুল টু দিস পিপুল হু ডিড ইট, পার্টিকুলারলি এই শামীম ভাই। আমি থাকি আমেরিকাতে, প্রতি মুহূর্তে সে যোগাযোগ করছে আমাদের সাথে। আজকে আমি সো গ্রেটফুল, সো হ্যাপি, সো এক্সাইটেড টু সি অল অফ দ্য পিপুল, অ্যান্ড আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ দ্যাট আই ডোন্ট রিকগনাইজ সাম অফ মাই বেস্ট ফ্রেন্ড। We came here in Canada with a little known Canada with a great hope. We see the great hope here. আমি একটা সংক্ষেপে একটা কথা বলে চলে যাচ্ছি। যখন মন্ট্রিয়াল আসি, তখন আমি ম্যাকগিলি বিশ্ববিদ্যালয়ের কাছে আমি হাঁটাহাঁটি করতাম। জানেন যে বড় বিখ্যাত দালানগুলো আছে, যে এইখানে ঢুকতে পারলে কি করতে পারতাম, একদিন সাহস করে ঢুকে what we did to say to the future generation, future people here, they know who we are, what we did to make this way for this Canadian immigrant. হতে পারে সেই চেষ্টাটি আপনারা করেছেন 83 ব্যাচে যারা এসেছেন। এবং আপনি যেটা বললেন যে ম্যাকগিলের কথা, এখন আমাদের ছেলেমেয়েরা ম্যাকগিল থেকে বেরোচ্ছে, আসলে এটা একটা বিরাট বিষয়। এবং জার্মান ঘুরে আসলাম, বয়স বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, কবে যে সেখানে বিয়ে করবো কিচ্ছু বুঝতে পারছি না। এই কানের ব্যথা শুরু হচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে, বিয়ে শাদী কবে করবো, কাগজ না হলে। এই কাগজ যে হতে হবে, এইটা করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, সে আজকের কাগজ খুললে দেখতে পারবেন তার কিছু ইতিহাস। যে 83-তে আমরা রচনা করেছিলাম, 82-83, সেই ইতিহাসের স্বাক্ষর একটু পরে আপনাদের সামনে দেওয়া হবে। সেই ইতিহাসের অনেক সৈনিক এখানে উপস্থিত আছেন, যারা সংগ্রাম করেছেন করে আজকে 83 দিন এই দেশের প্রথম আসার পরে না, 83 দিন কালকে বলবো সব, 83 দিন ভাতের কি মুখ, বাঙালি ভাতে, মাছে ভাতে বাঙালি,
ভাত যে কি জিনিস 83 দেখিনি। হোটেলে বন্দি করে রেখেছিল যে খাবার দিতে চাইনিজ একটু ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইসের সংখ্যা আছে 1 চামচ। আমরা বাঙালিরা ভাত খাই গাদা গাদা, তাতে পেট ভরতো না, স্বাদও ভরতো না, খালি ভাবতাম যে ভাত খাবো কবে। 83 দিন পরে যখন ডিটেনশন থেকে বের হলাম তখন মনে হলো কোন বাড়িতে কারা খালি ভাত রান্না করছে। তো বাঙালি ছেলেপিলে তারা সব ব্যাচেলার, তখন ওই ব্যাচেলার ছেলেপিলেরা সব রান্না বান্না শিখেছে। জীবনে কোনোদিন হাঁড়ি পাতিল ধরে না, ধোয়া চাদরে থাকে ধরে না, এখানে হাঁড়ি পাতিল ধোয়া শুরু করে রান্না বান্না সবই শিখে ফেলেছে। সেই সব ঢু মারলাম। তালুকদার আমার পুরনো বন্ধু, পান্না চৌধুরীর নাম আপনারা শুনেছেন, পুরনো বন্ধু, বাংলাদেশ থেকে আমরা পরিচিত। বললো যে আমরা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে আমরা 3 জন এক হই না কেন? 6 জন 7 জন একটা সমর্থন হচ্ছে। আমি আর পান্না চৌধুরী একসাথে রান্না জানি না। ওই বেলাল চৌধুরী এখানে আছেন না, একদিন চাইনিজ দোকান থেকে রান্না করার পরে কি করে চলে গেল খবর, এটা এখন বেলাল চৌধুরী আর রনি প্রান্ত এসেছে হাজির। বসেন বসেন, এতটুকু সেই যে কি করে কাটা হয়েছিল মাগুর মাছগুলা, এখন যদি চড়াতে যান মাগুর মাছ ভেঙে চলে একাকার হয়ে মুখে আর কিছু যাবে না। কি যে তৃপ্তি করে আমরা খেলাম সেই দিন আর আজকের দিন। আজকে এই যে 36 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস কালকে আরো ব্যাখ্যা করা হবে। আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেই অনুষ্ঠান তারই একটা মিলন মেলা, যেটা স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমাদের স্বপ্ন ছিল যে আমরা 25তম বার্ষিকী পালন করব এদেশে, আমরা করতে পারিনি নানান প্রতিযোগিতায়। এই আজকে চলে যাচ্ছে, কালকে চলে যাচ্ছে। হঠাৎ একদিন মসজিদে একজনের জানাজা পড়তে গিয়ে, আমাদের এক বন্ধু সাংবাদিক ছিলেন, উনি লেখক ছিলেন, উনি ওনার গত হওয়ার কারণে আমরা জানাজা পড়তে গেছি। সেখানে মাসুম আমাকে বললো যে ভাই কি করা যায়, কি করা যায়, করো কিছু, তোমরা তো বলতেছি কিন্তু করছো না কেন? তো এইবার খুব সিরিয়াস হলো যে না, আমরা কিছু এবার করবো। তাই সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় আজকে যাদেরকে দেখছি চোখের পানি আর পেটের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ভাই এই বয়সে তো হাসতেও পারি না, কিন্তু পেট ব্যথা হয়ে গেছে অলরেডি হাসতে হাসতে। সেই পুরনো স্মৃতি আমরা কালকে ব্যক্ত করবো অবশ্যই সবার কাছে, সবার জন্য। আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন দূর থেকে, নেহরু খান, প্রবীরদা থেকে, মোরাল সাহেব, মনা, সবুর, আমাদের বেলাল ভাই তো থ্যাংক ইউ। ফিরে দেখা মিলন মেলা অনুষ্ঠানের কনভেনার। আমরা এখন সুভিনির ওপেন করব, যেখানে আপনাদের সবার স্মৃতি। রুমাই যেটা বললো, ওই ক্যাটফিশের কথা কি আছে ওখানে? ওই লেখাতে না, যাক ওইটা আপনারা অ্যাড করে নেবেন লেখার সাথে। রুমাই অনেক স্মৃতি কথা লিখেছেন, আপনাদের অনেকের নামে অনেকে টেনশনে আছেন যে রুমাই কার সম্বন্ধে কি এডিট করে লিখলো, কার সেই সময়। কালকে ভাঙবো, কালকে ভাঙবো। সবাই যারা যারা মানে ওই সময় ছিলেন অনেকের লাগানো হয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রুমু ভাইকে অনুরোধ করব এই আমাদের সেমিনারটিকে খোলার জন্য। সবাই অনেক আগ্রহ অপেক্ষা করছে এটা দেখার জন্য। এটা ভিতরে কি আছে, সবারই কিছু না কিছু হিস্ট্রি এটার ভিতরে আছে। রুমে একটু প্রতিক্রিয়া বলবেন। এই সেমিনারটি করার ক্ষেত্রে ওনার যথেষ্ট পরিশ্রম হয়েছে, যথেষ্ট প্রেশারও ছিল, না প্রেশারও ছিল যথেষ্ট। না করবো না, মিথ্যা কথা বলা হবে। আমি এইটা করতে যে কষ্টটা সবাই করেছে, আমি একা শুধু নয়, সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমি আমাদের কনভেনার আমাদের শামীমুল হাসানকে অনেক ধন্যবাদ দিই, মাসুম, যারা যারা আমাকে এইটা বের করতে সহযোগিতা করেছেন, কাজী রমজান, কাজী শহীদ, ওদিকে টরন্টো থেকে। সিবিএনই এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সিবিএনএ কমিউনিটি সংবাদ ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে দেশান্তরে, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে।
সিবিএনে ঐক্য, সত্য, সুন্দর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। Tomorrow's program is, before we get into the cultural program for today. So tomorrow between 11 a.m. and 3 p.m., please introduce your families to everybody, take some pictures. It's a great time to do that from 11 to 3. And then the cultural program tomorrow will begin at 6 p.m., but we're requesting everyone to please be down here by 5:30 so it could be a 6 p.m. sharp start. মোস্তাক ভাই অত্যন্ত আনন্দের সাথে ফুল দিচ্ছেন, খুব মানে আমরা দেখতে পাচ্ছি। বাট কেন ফুল দিচ্ছেন, কোনো কারণ আছে কি? ফুল দিয়ে স্মৃতি উদযাপন করা, এদিকে ফুল পাইনি এখন ফুল দিতে গিয়ে। আমার মনে হচ্ছে আজকে কোনো একটা অপশন ম্যারেজ আছে। Okay, come here. অ্যানিভার্সারি সেলিব্রেট করে, এটা একটা অবশ্যই একটা যে আমি মোটামুটি 1969 থেকে পলিটিক্সের ভিতরে জড়িত আছি, কিন্তু আমার লাইফে আমি অনেক সোশ্যাল পলিটিক্যাল অনেক অনুষ্ঠান দেখছি, কিন্তু আজকের মতন এরকম একটা ইউনিক অনুষ্ঠান আমি আমার লাইফ টাইমে কখনো দেখি। সো আমি রিয়েলি যারা এটা অর্গানাইজার, আমি তাদেরকে আমার মাই হ্যাটস অফ। খুবই সুন্দর অনুষ্ঠান, তো আমরা ইনশাল্লাহ আজকে তো এনজয় করছি, আর আগামীকাল এনজয় করার আশা আছে। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা ওখানে বসে না, আপনি বলেন আপনি কেমন লাগছে? আপনি আইডেন্টি পরে আসছেন মনে হয়, আপনি কেমন লাগছে আজকে এই যে সবাই আপনার হাজবেন্ড সব? থ্যাংক ইউ ভাবে। আর ভাইয়ের কাছে কিছু জানতে যাবেন, এই বিষয়ে তারা কি করছে না করছে, বুঝছেন, এগুলি কিন্তু জানতে যাবেন না। আচ্ছা ভাবি জানে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে সে লাইভ স্টার্ট করেছে, তারপরে তোমরা আসলা, তারপরে তুমি এখন বড় হয়ে গেছো, রাইট? তোমার প্রতি আজকে সবাই মানে একত্র হয়েছে, তোমার মানে কেমন লাগছে তোমার? So very thankful for my dad's accomplishments coming here in 82. He worked very hard. The opportunity this time of their zone. So with that opportunity, we can create a career, a family. So it's very important to recognize that, and especially this event reflects that. So I'm very thankful for my dad and all the uncles and aunts that came in 82 and 83 to give this opportunity for the people in my generation. Very important. So thank you everybody. Be proud of yourself. My name is Shine, everybody. Shine like sunshine. S-H-I-N-E. Then you can have about, and then after that you can have about 12 hours of মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জুয়েল পাল্টাইতাম পরে মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম। ওই আমার জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানায় আছে। ওই একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা, কিসে সাইরা চাবি মাইরা, ও চাবি মাইরা, কিসে সাইরা জনম বইরা
আমার দেহ ধরি। তখন এখানে কালচার খুব কষ্টকর ব্যাপার ছিল, বিশেষ করে বাংলা কালচার। আর এই মুহূর্তে যে গান গেয়ে গেলেন সে ছিলেন একজন শিল্পী, আমিও সাথে সাথে ছিলাম। আমাদের সবচেয়ে বড় শিল্পী ছিল রনি প্যান্টিস। তখন তিনি এখানে এসেছেন, তিনি গান করবেন, তিনি সত্যিকারের শিল্পী। আর আমরা ওই সময়ে বাংলা সংস্কৃতিকে এখানে ধরে রাখার জন্য প্রচণ্ড চেষ্টা করেছি। এখানে বেলাল ভাই উপস্থিত আছেন। আমরা যখন প্রথম একটা প্রোগ্রাম করতে গেলাম, একটা হারমোনিয়ামের জন্য বোধহয় আমরা বেলাল ভাইয়ের গাড়িতে 30 কিলোমিটার চালিয়েছিলাম, তাও হারমোনিয়াম পাইনি। প্রথম জায়গায় গিয়ে, দ্বিতীয় জায়গায় গিয়ে একটা হারমোনিয়াম পেয়েছিলাম। বেলাল ভাই অর্থমন্ত্রী মাসুম ভাই এবং শামীম ভাই আছেন, বিজুদা আছেন, কাজী শহীদ আছেন। এদের প্রচণ্ড প্রচেষ্টায় আমরা এখানে সাকসেস হয়েছি আজকে সবাইকে একসাথে জড়ো করার জন্য। তো আমি খালি গলায় এখন, ওই সময়ে আমাদের গান করতে হতো, উপায় ছিল না, কিন্তু আজকে রনিদার গান শুনবো আমরা। সে ভালো গান করেন। আমি শুধু একটা গানের 2টা লাইন শোনাবো আপনাদের। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল জোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল জোরে বাঁধা ঝুলনা। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার, বাঁধিনু যে রাখি পরাণে তো। শুধু তুমি
জালি যে প্রদীপ সে দ্বীপেরও শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে দিনা চালে তুমি, আপন হারায় উদাসী প্রেমের লহগো প্রেমাঞ্জলি, চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু হাতেই দেখি তবু ভাগ্য আমার, কাপে ভুল তোমার গানে, কাপে ভুল তোমার গানে, আর গান আমি গাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মন, সূর্যের ধার করা রূপের আলো, শিবে না ফিরে মিটিবে না তিয়া, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না তিয়া, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে সঙ্গপনে, কতদিন কত আশার স্বপ্ন দেখেছি সঙ্গপনে, হৃদয় আমার ভরিয়েছিলাম দক্ষিণা সমীরণে, স্বপন আমার বিফল হলো স্বপন আমার, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা। আপনারা যারা যারা জানেন গাইতে পারেন আমার সাথে প্লিজ। তুমি আমার মোর প্রান্তে ঘন সবুজ বন, তুমি আমার তপ্ত বুকে ঝড় ঝড় আশার শ্রাবণ, কফি হাউসের সেই আড্ডাটায় আধার নেই, আধার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আধার নেই। লা 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 লা
ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানি সিটি সুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারাই অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমায়া কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই খুলে সুর শুধু সুর তুলেছে ভাষা তো তেমনি শুধু মন ছুঁয়েছে শুধু চোখের দৃষ্টি যেন মনের কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা চোখের দৃষ্টি যেন মনের গীতের কবিতা আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমায় ভালোবেসেছি আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু না কেন আরো ভালোবেসে
কোনো ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি করিনি ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা। আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা। খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা। আমার প্রশ্ন করেনি ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা। আমরা যে জিনিস করছি এটা তো ছিল এটা চিন্তাই করা যায় না। পরবর্তী আমরা একসাথে তো কাজ করবো। আজকে আমি ফাইন থেকে আপনি আমরা সবাই মধ্যে আমরা সংকলন বিতরণ করবো, সব ফ্যামিলিকে একটা করে সংকলন দেওয়া হবে। আমাদের লিডার মাসুম ভাই এসে ওপেন সবার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমার জন্য ইয়ে করবো। আমি এই জন্য প্রথমেই বেলাল ভাইকে অনুরোধ করতেছি, আপনার যদিও আপনার মেইনটা ইভিনিংয়ে আছে, বাট এখন আমাদেরকে একটু শুরু করে দেন কিছু স্মৃতি দিয়ে আপনার আমাদের ব্যাপারে যদি একটু বলেন, তারপরে আমরা এক একজন করে বলবো। প্লিজ আপনি একটু আসেন, একটু বলেন আমাদের। কিন্তু ওই ইসলাম ভাই কিন্তু একটা জিনিস উনি ভালোভাবে হয়তো মনে করতে পারে নাই, ক্যাটফিশের পরে কিন্তু চিকেনের ইন্ট্রোডাকশন ছিল। হ্যাঁ, ওনার চিকেনের যে এই সিনেমান স্টিকটা আমার এখনো মনে আছে। হ্যাঁ, কারণ এই তারপরে আপনার যে গোলমরিচ, তারপরে লঙ্কা, এগুলো দিয়ে যে কীভাবে পাক করতেছেন, হয়তো 10 মিনিটের ভিতরে অনেক চেষ্টা করছে, ভাই হয় না। আই ডোন্ট নো হাউ। হ্যাঁ, এই মনোভাবই হাসলো, কিন্তু মনোভাবের থেকে কিন্তু কেউ ভালো পাক আমি নিজেও করতে পারি। আমাকে দেখে বলে যে ভাই আপনি তো ইন্টারপ্রেটার, তা আমি তো কিছুই জানি না, আমি এখানে আসছি, আমার ফ্যামিলি কোনো রকমে আমাকে $500 জোগাড় করে আমার হাতে দিল, আপনি এইটা নিয়ে যান ভাই, আমাকে এখান থেকে বের করেন। আমি কিন্তু তখন মাত্র আপনাদের সাথে ইয়ে করা শুরু হলো, তখন কিন্তু আমার ওই 1975-এ আমি যখন দেশ সার্জিক গান ধরছিলাম যে রাজনীতি আর কখনোই করব না, এবং কোনো কমিউনিটি এটার ভিতরে ভাই আমি এখানে ইয়ং মানুষ একটু আনন্দ ফুর্তি করবো, আমার যাতে ওইভাবেই থাকে। হ্যাঁ, কিন্তু তখন আস্তে আস্তে আমার বলে যে এই লোকটা যে $500 যে তার সারা জীবনের যে একটা সেভিংস এবং তার এত বড় আশা নিয়ে এই দেশে নিঃসন্দেহে ভালোবাসা তো আছে, কোনো সন্দেহ নেই সবার জন্য। সুন্দর একটা হাসি আছে, এর বুড়ো বয়সের হাসি দিয়ে আর হবে এটা কি বলো, যা হবার তো হয়ে গেছে, যা হবার তো দূরেই গেছে। আপনার বয়স আর কচি বয়সের হাসির মধ্যে
এখন ভুলে যাবার সময়, কেবল স্মৃতিতে সব রয়ে গেছে। আচ্ছা, নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক কথা জমে আছে। কোন কথা দিয়ে শুরু করব, কোথায় মাঝে যাব, কোথায় শেষ করব আমি জানি না। তবে কিছু কিছু স্মৃতি নিঃসন্দেহে জাগরুক হয়ে আছে, আমি কখনোই ভুলবো না, ভোলার না। আমার জীবনে প্রথম দেখা স্নোফল, তুষার, আমি কখনো দেখিনি। 83 নভেম্বরের 4 তারিখ ছিল। হঠাৎ তুষার ছেয়ে গেছে পুরো মন্ট্রিয়ল। আমি বেরিয়ে দেখলাম পুরো শহর তুষারে ছেয়ে গেছে। সে এক অপূর্ব অনুভূতি। এই অনুভূতির কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ সেটি ছিল গ্রীষ্মকালীন একটি দেশ থেকে শীতের দেশে এসে প্রথম তুষারপাত দেখা, এক অপূর্ব স্মৃতি। এরপর তো আমাদের সংগ্রাম শুরু হয়েছে। সে সংগ্রামে সব বন্ধুদের পেয়েছি, হাসি কান্না দুঃখ যন্ত্রণা সব ছিল আমাদের সঙ্গে। যৌবন ছিল, যেটি ছিল আমাদের পাথেয় চলার। এখন তো বিগত। চলো একটা কথা বলছি। এক পীর সাহেব এলেন আমাদের ইকোনমিক বেটার লাইফ। চলে এলাম দুবাই এয়ারপোর্টে, লাগেজ হারিয়ে গেল। রোমান্টিক কাহিনী। বন্দর আব্বাসে চলে গেলাম। ওখান থেকে যাত্রা শুরু হলো সেই শিপিং লাইন। 1.5 বছর সারা ওয়ার্ল্ড, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন, নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক, কি যে ভয়াবহ সেই করুণ জীবন। হঠাৎ একদিন আমার প্রোটেকশন করবে, আমাকে নিয়ে গেলেন ডরবাল এয়ারপোর্টে। ডরবাল এয়ারপোর্টে ছিল আমাদের একটা সেন্টার ছিল, ডিটেনশন সেন্টার। ওখানে নিয়ে গেল ডিটেনশন করে। আমি তো কান্না শুরু করছি। রনি প্রিন্টার ছিলেন আমার প্রিন্টার ছিল ডোমেস্টার। এনিওয়ে, তারপর আমাকে হেল্প করেছিলেন আমার এক ইন্ডিয়ান এক শিখ। উনি আমাকে বন্ড সই দিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওখান থেকে আমি ডক্টর শেরকে আমি সাহায্য চেয়েছিলাম। আজকে উনি অসুস্থ, ওনার সম্বন্ধে না পড়াই ভালো, তো আমি একটু বলি। উনি আমাকে বলেছিলেন যে আপনাকে পাসপোর্ট কে দিয়েছে, এ দেশে আসার জন্য আপনাকে পাসপোর্ট কে দিয়েছে। দুঃখের সহিত বলতে হয়। তারপর তো হয়ে গেল অনেক কাহিনী। 86-এ দেশে যাওয়ার জন্য কোভিড পারমিশন পেলাম। আমার মনে হয় এটা সবার আগে ছিল আমার বাংলাদেশে যাওয়া রিফিউজিদের মধ্যে 86-এ। তারপর অ্যামনেস্টি ঘোষণা করলো, আপনারা সবাই এদেশে ইমিগ্রেন্ট হলেন। মাকে দেখে আসলাম। তারপর অনেক কাহিনী আবার শুরু হলো। এদেশে আমরা মন্ট্রিলে ফ্রেঞ্চ ভাষা জানি না। রিয়েল এস্টেটে রেস্টুরেন্টে কাজ করেছি। রিয়েল এস্টেটে আসলাম, ফোন করলে বলতো পার্লেবু ফ্রান্সে, না ফোনটা বন্ধ করে দিত। ফোনটা বন্ধ করে দিত। এর ভিতর ফয়সল ভাই যে আমাদের আছেন মন্ট্রিয়ালের, ওনার ব্রাদার-ইন-ল ওজায়ের আফজল, দেওয়ান বাসির যে মিনিস্টার ছিলেন, ওনার বড় ভাইয়ের ছেলে। ওজায়ের আফজলের সাথে আমার খুবই খাতির হলো সৌদি আরবে। উনি ক্যানাডিয়ান সিটিজেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখান থেকে করে গেছেন। উনি বললেন গহুর ভাই ক্যানাডা চলে যান, কেন অস্ট্রেলিয়া আমেরিকার কথা ভাবতেছেন, এত শীতের দেশ, ওখানে যাব না। উনি বললেন কেন, আমরা থাকি নাই, আমরা ওখানে যাই পড়ালেখা করি নাই, বাঙালি আরও নেই। যাক, উনি আমাকে গাইড করলেন। আমি আসলাম, এখানে আসতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করা যায় না। আমি বস্টন গেলাম, বস্টন থেকে অ্যাপ্লাই করলাম ইমিগ্রেশনের জন্য। ইন দ্য মিন টাইম ফয়সল ভাই এখানে বসা আছেন। ফয়সল ভাই বললেন, গহুর ভাই আপনারা তো বোর হয়ে যাচ্ছেন বসে বসে, চলেন একজন বাঙালি প্রফেসরের বাসায় নিয়ে যায়। আমি ওই প্রফেসরের নামটা অবশ্য ভুলে গেছি। তা আমাদেরকে নিয়ে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করলো। আমরা দুজন গেলাম। প্রথম দরজায় ঢুকতেই আমরা যখন ওনাকে সালাম দিলাম, উনি নিজে দরজাটা খুলে দিচ্ছিলেন।
উনি বললেন আমার ওয়াইফ কি আপনার ইমিগ্রেন্ট নাকি, আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম নাকি, তা চাচ্ছেন নাকি? It was a very bad, awkward way to approach. What? ও আপনারা রিফিউজি নাকি? হ্যাঁ, আপনারা রিফিউজি নাকি? আমি নাম বলবো না। হ্যাঁ, উনি কপালটা তা সুন্দর পাবে না, আপনারা রিফিউজি নাকি? ভেরি আকলি ওয়ে। তো আমি তো থতমত খাই গেছি, একজন শিক্ষিত লোক, ওনার থেকে এই আশাটা করা যায়। আমার ওয়াইফ সাথে সাথে উত্তর দিলেন, দেখ যখন ছাড়ছি তখন তো আমরা সবাই রিফিউজি। আমার ওয়াইফ বলল, হ্যাঁ, তবে দুই রকমের রিফিউজি, কেউ আসছে এখানে চাইতে, আর কেউ কেউ সরকারি টাকা মেরে আসছে। যারা পড়ালেখা করতে আসছে এখানে, তারা সরকারি টাকা মেরে এখানে আসছে। তো রিফিউজির দুই রকম। তো আমরা যেরকমই আপনি ভাবেন ওই রকম। তবে আমি বলি আমি রিফিউজি না, আমি এনিওয়ে আমরা দেশ ছাড়ছি যখন রিফিউজি, তবে আমি এখান থেকে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তো পুরানো কিছু লোকদের থেকে আমরা এই ধরনের ব্যবহারে পেয়েছি। ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দিত, অনেক কিছু জানতে পারছি যে কিসের উপর বেস করে আজকে আমাদের বাচ্চারা যে মাশাআল্লাহ একটা সুন্দর জীবন ওরা তৈরি করেছে, আপনাদের কষ্টের বিনিময়ে সব কিছুর ফল। এবং আজকের যে গ্যাদারিংটা, এটা যে কত বড় একটা আয়োজন, এবং আপনাদের এই যে ভাইদের প্লাস ভাবিদের, অবশ্যই ভাবিরা না হলে ভাইরা এত দূর আগাতে পারেন না। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য, আমরা আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি ভাইদের নাম নিচ্ছি না। আর কিভাবে আমরা ছিলাম জানি না কোথায় যাব, শুধু লাগার নামে আমাদের রিফিউজি ক্যাম্প ছিল ওটুকু জানতাম। এটা একটা টেলিফোন নাম্বার ছিল। ফোন ট্রেনাক এই জায়গায় বাসটা এসে নামাই দিল আমার। ঘুরতেছি কিছুই বুঝি না কোথায় যাব। তখন রাত্র বাজে 2:30 গিয়ে ঢুকলাম বুদ্ধি করে ফায়ার ব্রিগেড ইয়েতে অফিসে। রিকোয়েস্ট করলাম আমাকে যদি দিয়ে দাও। তারা সব ফ্রেঞ্চই বলে, দয়া করে আমার সাথে ইংলিশ বললো। বলার পরে ফোনটা দিল, ফোনটা করলাম। ফোনটা তুইলাই ফ্রেঞ্চে কি আমি কইলাম আমি বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। বুম, এইভাবে 3-4 বার হওয়ার পরে তখন বাজে প্রায় 3টা। তখন তো পরে জানতেছি যে 3টার দিকে বার বন্ধ হয় আর কি এইসব দেশে। 3টা বাজে। তারপরে আরেকবার ট্রাই করলাম বাংলাদেশ বলার পরে হঠাৎ করে শুনি কেডাগো ভাই। বাস মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কেডাগো ভাই, আমি বাংলাদেশের, বাড়ি কই? নেত্রকোনা। আজ আমি কিশোরগঞ্জের। আমি সেই ছেলেটাকে বুঝতেছি আজকে 30 বছর যাব। সে আমাকে বললো ট্যাক্সি নেন আর ওই জায়গায় আসেন। গেলাম, গিয়ে দেখলাম উনি লুঙ্গি পরা, বললো পারমিশন নাই ভিতরে ঢোকানের, আমার তো আবার ব্যাগ আছে। সে একজনকে ডাকলো, তার নাম আবার আলো। সে আসলো, আসার পরে ব্যাগটা তারা দিয়ে পাঠাই দিল। আর সে কি করলো, একটু হাসির ব্যাপার আছে এর মধ্যে। সে কি করলো, আমার তো আবার প্যান্ট ট্যান্ট পরা আর তার লুঙ্গি, ঠিক আছে, লুঙ্গি কাঁধে হাত দিল আর রংবাজের গানটা গাইলো। গাইতে গাইতে লুঙ্গিটা এমন ভাবে তুললো, এটা ভাষায় প্রকাশ করা যায় যে নাকি সিকিউরিটি। সে একবার তাকে আর দেখে না, তখন কাঁধে নিয়ে যাইতেছে, ঠিক আছে। এইভাবে ঢুকলাম। আমি সেই নিজামকে খুঁজতেছি, আজকে এখানে সব খুঁজলাম, পাইনি। ফোন নাম্বার পাইছিলাম, তাকে ফোন করছিলাম, হয়নি। এখনো আমি বলি, তখনকার দিনে কোনো ওয়েলফেয়ার সিস্টেম ছিল না। আমরা জব খুঁজে বেড়াইতাম, তো এটা সাবই ছিল, 140 টাকা দিত। এর মধ্যে রোজমেরি অ্যান্ড লাবুয়া দুজনের নাম মনে আছে। আর রোজমেরি সবচেয়ে প্রিয় ছিল আমাদের সবুর ভাই। আচ্ছা, সেই যাই হোক, আমরা যে জায়গায় ঢুকতাম আমরা কোনো জায়গায় চাকরি পাইতাম না। কেমন একটা দূর ভাব ছিল। একটা ইংলিশ শিখছিলাম, মানে এটা বলতে হইতো, I am looking for a job. Do you have any opening? এই কইতে এখন দেখা গেল শেষ পর্যন্ত যে আমরা এমন এক কালার নিয়ে আইছি, না কালো না সাদা, মাঝখানে বইটা হাবুডুবু গাইতেছি। এই জন্য আমরা ঘরে বসে বসে একটা গান বানিয়েছিলাম, স্যার গো স্যার, I am looking for a job.
এই গান গাইতাম আর মন খারাপ করতাম। যাই হোক, যখন আমরা জব পাওয়া শুরু করলাম, এক এক করে হবে না, তারা তাদের লাইফ এনজয় করবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ওয়ান ওয়ে টিকেট, আমি কি এয়ারপোর্টে নামার সাথে সাথে ইমিগ্রেশনে ফেস করলাম। আমাকে বলে ইউ আর অ্যালোন, হাউ মেনি উইথ ইউ? সো হোয়াট ডু ইউ মিন? বলে যে লাস্ট নাইটে তোমাদের 62 পিপল আর হিয়ার। I said, wow, that's great, but I'm alone. তো বলে যে তুমি কি এখানে? আমি তো আমাকে টুরিস্ট ভিসা দাও, টুরিস্ট ভিসা দেবো। How much money you have? আমার কাছে কিছু পয়সা ছিল। So I explained to them, oh, we can give you 1 month. I said, that should be enough. তারপরে মোমেন, you remember মোমেন, right? মোমেনের সাথে যোগাযোগ, ফোনে টেলিফোন করলাম, তখন মিরাবেল থেকে টরন্টো, it's a long way. How do I come? Taxi. Taxi ধরলাম, taxi তো চলছে, there is no light, street light, nothing. It's dark. I was scared. Maybe he'll kill me, take my money, all those things going through my mind. Yeah. So মিরাবেলে যখন আইলমারে আসলাম, আইলমারে এসে মোমেন দেখি, মোমেন বললো যে ঠিক আছে চল, যা হবে we'll figure out what we can do. যখন একটা রুমের ভিতরে দেখলাম, we are about 15 people. Some of them already on the bed. It's 2:30 at night, morning, ratre. Somebody on the bed. Somebody had to cross like this. Honestly, had to cross like this. This is the fact. হয়তো কেউ জানে না, বলবে না, লজ্জা, but I have no shame for it. I have no shame for it, and I grow from there. So that's why I'm telling the truth, the fact. তারপরে ওইখানে কোনো রকম 2 রাত ছিলাম। তারপরে আমরা we have to figure out because there's too many people, too many crowd. তারপরে আমাকে নিয়ে গেল হলো, আমরা খুঁজে খুঁজে একটা অ্যাপার্টমেন্ট পেলাম। এখন সেখানে আমি আর মোমেন আর একজন ছিল আমাদের সাথে, আমার মনে নেই, নামটা মনে নেই, সে চলে গেছে কোথায় আছে, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, আমরা সেপারেট করে পরে 7 জন আমরা একত্র হলাম। বাট উই ডোন্ট হ্যাভ মানি, হাউ টু পে রেন্ট, উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু কুক, উই লার্ন অল দোজ থিং। মানে স্লোলি গ্র্যাজুয়ালি এগুলো আমাদের শিখতে হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ হার্ড। তারপরে 1983-82 হচ্ছে রিসেশন ইয়ার, চাকরি নাই, উই অল নো দ্যাট। আমরা স্যান্ডেল জুতা খুঁজতে খুঁজতে চাকরি পাই না। ফাইনালি আই গট অ্যান অপরচুনিটি ইন এ রেস্টুরেন্ট। এটা হচ্ছে পিল স্ট্রিট আর মেজনেট। আজকে কি জানি আমাকে লাঞ্চ ব্রেকফাস্টের সময় রাইট, ওটা আরেকদিন, বাট দিস ইজ এ স্টোরি। তো আমি ওই পিল স্ট্রিটে আমি রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যখন গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ, লাঞ্চে আমাকে প্রথম গেলাম সকালবেলা, বলে যে আমি তুমি 12টার পরে আসো, সরি 3টার পরে আসো, দেন লাঞ্চ আওয়ারের সময় সাথে কথা বলবো। এক মহিলা, হার ফার্স্ট নেম ওয়াজ মিশাইল, বাট আই ডোন্ট রিমেম্বার দ্য লাস্ট নেম। তা আমাকে জিজ্ঞেস করলো, ফার্স্ট থিং তোমার আমার দেখে বললো যে তুমি কি কাজ করছো, কোথা থেকে আসছো? আমি লাস্ট 2 months আমি ইন ক্যানাডা, বিফোর আই ওয়াজ ইন জার্মানি। তো আমার বলে কি, ডু ইউ হ্যাভ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স? So what do you mean by Canadian? I will want to wash dishes. Do you need any experience for it? Well, yes. I worked in Germany for 2 years. I work in the restaurant, I work in the bar, all those things we explained. Still we need Canadian experience. Then I was freaked out. Then I just used the F word. I used the F word and I walked on. And he said, sit down. You start 6 o'clock. আমি জানি না কেন my effort এর জন্য, probably she found my attitude, she hired me. She said you start at 6 o'clock. That's my story. পরে আরো আছে, but I can't tell you anymore. সবার থেকে শুনতে চাই, আমাদের 1 hour সময় আছে, প্লিজ সবাই একটু একটু করে বলেন। এবারে বলবে আদিল, ওর নাম বলতে পারেন। 83 with hopes for a better future. As a millennial and a second generation Bangladeshi, being born and raised in Canada has inherently given me more opportunity than most in the forms of top-tier education, job opportunities, and a place in 2 communities. However, throughout my 20 years in the world, I have never forgotten the sacrifices that have been made by my parents and all of you in order to ensure that I had everything I needed to succeed in my life. So see, my father came from a part of the world where people put family above everything, whether it's your job or your friends or your own selfish gain. And I can't tell you how grateful I am to have been raised with these values and trained to be the best possible human being. My father also taught me how to be kind to everyone, patient, charitable, dedicated,
hardworking, and most of all, to dream big and capitalize on those dreams. He taught me, my older brother, Adil, and my youngest sister, who's over there, Alia, that each of our individual potentials are virtually limitless, and that if he could make something of himself with the cards he'd been dealt, then we, being blessed with the same privileges as anyone else in North America, would have no reason to doubt ourselves or lower our own expectations. Now, I'm sure that all of the Bangladeshi men and women here in this room right now have similar values, and I personally am honored to be a part of this community and to have been given the reins of upholding the legacy of the Bangladeshi people everywhere. So with my last remarks, I'd just like to wish all of my father's friends good health and continued prosperity. And I'm asking that you please also give me and my sister and my brother your blessing in my endeavors to serve human beings and give back to the Bangladeshi community in the most selfless way possible. Thank you very much. আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই শুনতে চাচ্ছি, একটু একটু করে বলে, অল্প অল্প করে বললে সবাই আমরা বলতে পারবো। প্লিজ আমজাদ ভাই এখন আসুন। মতো আর কি সেগুলি না বললেই নয় যে 1983 সালের 27শে মে বাংলাদেশ বিমানে ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করে 28শে মে সম্ভবত শনিবার বিকাল 5টায় মিরাবেল এয়ারপোর্টে দুবাই এবং লন্ডন হয়ে পদার্পণ করি। তারপরে রাত 12টা পর্যন্ত যখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, এয়ারপোর্টের ভিতরে দুইটা লাইন তুলে, যারা ভিসা নিয়ে আসছে তাদের একটা লাইন, আর যাদের ভিসা নাই তাদের একটা লাইন দিয়ে দিল আমাদের বা লাইনে গেলাম। 12টা পর্যন্ত কোনো খোঁজখবর নাই। 12টার সময় লোক আসলো, কাস্টম চেক করলো, তারপরে ভোর 6টা নিয়ে এলো আমাদের ডিটেনশন সেন্টারে। একজন বললো আপনাকে এখন ডিটেনশনে নিয়ে যাবে। ডিটেনশন শুনি বাংলাদেশে জানি ডিটেনশন জেল, কলিজা কেঁপে উঠলো যে কোথায় আসলাম গুড অপরচুনিটির জন্য, আসলে ডিটেনশন জেল, আত্মা কেঁপে উঠলো। তারপরে নিয়ে গেল ডিটেনশন যে হলিডে, 2 দিন ধরে গোসল নাই, খাওয়া নাই, জাস্ট এয়ারপোর্টে খেয়েছি, প্লেনে খেয়েছি, এয়ারপোর্টে কিছু দেয় নাই। তারপর আমার সাথে ছিল অপুদর, সিদ্দিকুর রহমান, 6 জন বাংলাদেশি ছিলাম। গোসলখানায় গেলাম, গোসল করে আইসা দেখি খঞ্জার মধ্যে পুরা মুরগির যে থাকে না এখন, যে ফুল মুরগির বারবিকিউ, টোটাল 2 বারবিকিউ সমস্ত কি দিয়ে যখন দিল না, এত খুশি হলাম, প্রাণ ভরে খেয়ে ঘুমাই গেলাম। ঘুমানোর পর উঠা দেখি কি দরজা নক করতেছে, আবার আরেক ডিশ দুপুরের জন্য। তারপরে আবার রাতের খাবার ভোরে নিয়ে আসলো এয়ারপোর্টে, আবার ব্যাক করলো। এয়ারপোর্টের সময় এয়ারপোর্টে এসার পর আবির বাহার ভাই ছিলেন, উনি আমার ইন্টারপ্রেটার ছিলেন। আবির ভাইয়ের সাহায্যে রাত 12টার দিকে ছাড়া পেলাম। তারপরে ছাড়া পাওয়ার পরে সুনীল গমেজকে টেলিফোন করলাম। সুনীল গমেজ উনি বললেন, সুনীল গমেজ এককালে মিস্টার আলী খানের রুমমেট ছিলেন ওই সময়, ওনাকে তখন চিনতাম না। তারপরে সুনীল গমেজের জীবনও দেখি নেই। আসার আগে ঢাকার থেকে ওনার বাসায় গিয়ে ওনার ছবি দেখে আসছে। তারপরে যখন উনি অ্যাডভাইস দিলেন যে US ডলার ভাঙিয়ে কানাডিয়ান ডলার করে $9 দিয়ে মিরাবেল থেকে কুইন এলিজাবেথ হোটেলের টিকিট করবা বাসে আসলাম। কুইন এলিজাবেথ হোটেলের সামনে নামলাম, তাকাইতেছি সুনীল গমেজ কোথায়। তারপর দেখি খাতা কুটো চুল কম, বুঝতে পারলাম। আর আমি শেষ যাত্রী, সবাই আগে নেমে গেছে। তো সুনীল গমেজ আমাকে খুঁজতেছে। পরে ওনাকে দেখি বুঝতাম বাঙালি মানুষই। বলে তুমি আমজাদ? আমি কি হ্যাঁ। একটা ব্যাগ নিয়ে উনি হাঁটতে গ্রোসারি স্টোরে নিয়ে গেল, আলী খান আর সুনীল গমেজ তাকিয়ে থাকেন। তারপরে যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করাইলাম, ব্রোকলি ভাজি, ডাল, আরো কি কি ছিল, এত প্রাণ ভরে দাঁড়িয়ে। এখন যদি যত খাওয়াই খাই ওই খাওয়ার মতো আর খাওয়া নাই, এত মজা লাগলো। গল্প সল্প করলাম। রাতে আসলো মিস্টার আলী খান, তা অত্যন্ত কৃতজ্ঞতা আমি তার প্রতি, আজীবন ভোলার নয়। আমি প্রথম গেস্ট আসলাম, উনি আর সুনীল গমেজ ফ্লোরে শুয়ে, তাদের 1.5 অ্যাপার্টমেন্ট, একটা সিঙ্গেল বেড, সেই বেডটা আমাকে ছেড়ে দিয়ে এই 2 জন তারা ফ্লোরিং করলো। তারপর দিন সিদ্দিকুর রহমান, সেও ডিটেনশনে 2 দিন ছিল, আমি 1 দিন ছিলাম, ছাড়া পেল। যেহেতু আমি যেখানে আসবো সেই তো সেখানেই আসবে, তখন আবার সেও আসলো। তো মানুষ হলো, রুমটা ছিল একজনের নামে, তারা 2 জন, আমি একজন, 3 জন। তারপর দিন 31শে মে সিদ্দিকুর রহমান ওই রুমে আসলেন, গল্প গুজব করলাম, তা সবাই রইলাম। সকালবেলা ল্যান্ডলর্ড আসলো ভাড়ার জন্য। আয়সা যখন দেখছে 4 জন মানুষ 1.5 বেডরুমে, সে তো ফ্রিক আউট, পুরা লোক, মনে হয় 75 ইয়ার্স ওল্ড।
1 hour notice, get out from my apartment, otherwise I'll call the police. আমরা তো আত্মা কাঁপতে কাঁপতে, এখন নিজেদেরও অনেকেরই বাড়িঘর হয়েছে, আইন কানুন জানি, তখন তো কিচ্ছু জানি না। যখন করছে I will call the police within 1 hour if you don't leave the house. আমাদের তো কেউই তো মাথায়ই নাই, আমাদের তো লাগেজ পাতাই ছিল। এই দুইজনের আলী খান আর এই যে সুনীল গমেজের লাগেজটাকে যা ছিল সব কালো গার্বেজ ব্যাগে ভইরা 1 ঘন্টার মধ্যে ডোরসের স্টার্টের মধ্যে আমাকে পাহারাদার রাইখা তারা 3 জন বাসা খুঁজতে গেল, সিদ্দিক, সুনীল গমেজ আর আলী খান। মনে হয় এই ধরনের ইতিহাস আর কারো আছে কিনা আমার জানা নেই। আমি 2.5 ঘন্টা ডোরসার স্ট্রিটে দাঁড়িয়ে রইলাম, কনকনে শীত, জুন মাসের 1 তারিখ 83 সাল। জুন মাসে তখনও ঠান্ডা থাকে, তখন হ্যাঁ। তারপরে 2.5 ঘন্টা পর আমি তো কোথায় আসলাম, কানাডা। এমন অভিজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাংলাদেশ তো যাইছিলাম, অন্তত মোটামুটি ভালোই ছিলাম। এখানে এসে রাস্তায় দাঁড়িয়ে ঘরের থেকে বের করে দিল 2.5 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা হয়। 2.5 ঘন্টা পরে যখন লর্নি স্ট্রিটে একটা 2.5 বেসমেন্ট একটা বাসা ভাড়া করে $175 দিয়ে আসলেন। তারপরে লাগেজ নিয়ে ওখানে আমরা গেলাম, যাই গরম ভাত রান্নলো, ওখানে ডাল টাল রান্নলো সুনীল গমেজ, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে এই হলো ইতিহাস সৃষ্টি। এই যে আস্তে আস্তে আমি অত্যন্ত কৃতজ্ঞ মিস্টার আলী খানের কাছে, অনেকভাবে আমাকে হেল্প করতে সুনীল গমেজ। তারপর নিয়ে গেল আমাদের 80 সেন্ট ছিল মেট্রো পাস, একদিন 1 টাইম ইউজের জন্য 80 সেন্ট দিয়ে আমাকে উনি প্রথম মেট্রো দেখালেন। তারপরে যে লাস্ট সিটির যে আন্ডারগ্রাউন্ড যে শপিং সেন্টার, সেখানে নিয়ে গেল। দেখে তো বাংলাদেশে মাটির নিচে আবার এরকম একটা শপিং সেন্টার, অদ্ভুত কাণ্ড। এই সমস্ত দেখে তো অভিভূত হলাম। যাই হোক, পরবর্তী পর্যায়ে আর একটা জিনিস আমি না বললেই নয়। আমি যখন 8 তারিখে 8ই জুন যখন মিরাবেলে আবার গেলাম ইনকোয়ারির জন্য, ইনকোয়ারি হয় একটা, তখন বিলাল ভাই ভালো জানেন, ওই সময় রনি প্রিন্টার ছিল। আমি বারিন্দায় বসে রয়েছি, রনি প্রিন্টিস, রনি প্রিন্টিস, রনিদা বললে ভালো হয় বলে, রনিদা। তো রনিদা ওখানে বললে যে আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? আমি হ্যাঁ। কয়েকটি কিসের জন্য আসছেন? আমি কিসের জন্য আসছি। তখন আমাদেরকে বলো নাই কি করতে হবে না করতে হবে। কিসের জন্য আসছি? 2-3 বছর থাকুন, চলে যাবো। কয়েকটি এই কথা বললে তো এখানে থাকতে দিবে না, এই কথা বললে তো তাড়িয়ে দিবে। তাহলে বলবোটা কি? বলবেন এখানে আজীবন থাকবো। আমি বললাম আমাকে এটা বাপ দাদার দেশ, যে আমি আজীবন থাকলে আমাকে থাকতে দিবে, বাকি না এইটা বললেই থাকতে দিবে। বলবেন রাজনীতি করবো, মানে আপনার কাছে আমি বেশি কথা বলতে পারছি না, আমি তো ইন্টারপ্রেটার, আমি বেশি কিছু বলতে পারবো না, জাস্ট এইটুকুই। উনি ভিতরে গেলেন, উনার ওই কথাটুকু সুর ধরে আমি একটু বললাম। তারপরে যাই হোক 22 অগাস্ট 83 আমার দুবাসী ইন্টারপ্রেটার ছিলেন বেলাল ভাই, উনি ছিলেন। তারপরে যাই হোক ওইটা হলো। এইভাবে আস্তে আস্তে দিনের পর দিন আর কি কানাডা অতিবাহিত করতে লাগলাম। তো আর আরেকটা জিনিস বেলাল ভাইয়ের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। 1985 সালের 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান করছিল। উনি তখন বাংলাদেশ মন্ট্রিলে কুইবেক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সম্ভবত সেক্রেটারি ছিলেন। আমার জীবনে আর কি যতগুলো অনুষ্ঠান দেখেছি, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান বোধহয় ডাউনটাউনের উপর কোনো একটা অডিটোরিয়ামের মধ্যে ছিল। যতক্ষণ ওই অনুষ্ঠানটা হয়েছে আমি মনে করছি আমি বাংলাদেশি আছি। সত্য কথা ভুলেই গেছি যে আমি কানাডার কোনো অনুষ্ঠানে আছি। এত সুন্দর সুশৃঙ্খল, পুরা হল ভর্তি বাঙালি। তখন তো এত লোক ছিল না, কিন্তু মনে হয় যারা ছিলেন ম্যাক্সিমামই গেছেন ওখানে। যখন নাকি হলে থেকে বেরোলাম, দুনিয়ার বড় দেখে আমি কানাডার থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে বেরিলাম। ওর পরের থেকে এই পর্যন্ত বাংলাদেশীয় ক্যানাডিয়ান অত সুন্দর সুশৃঙ্খল আমি আর দেখিনি। হয়তো বা ভালো হয়েছে, কিন্তু আমার চোখ ওইটি আজও পর্যন্ত স্মরণীয়। এই কথা। আর বিশেষ করে এই মুহূর্তে অনেকেই আমরা আসছি, বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছি, কিন্তু একটা কথা আমার কোনো বন্ধু বলেন নাই, কিন্তু আমার ভিতরে এটা না বললে তৃপ্তি পাবো না। সেটা হলো মালরনি গভর্নমেন্ট, যাদের বদৌলতে আজ আমরা এখানে আমার পায়ের তলায় মাটি আছে। ওর পর থেকে বা ওর আগে কোন সরকার এইভাবে স্পেশাল কোন প্রোগ্রাম দিয়ে পাইকারি ভাবে আমাদেরকে ইন করেন নাই। ইন্ডিভিজুয়ালি কেস হয়েছে, রিজেক্ট হয়েছে। কিন্তু আমি আজীবন কৃতজ্ঞ মিস্টার মালরনি। আমার খেয়াল আছে তালুকদার ভাই বোধহয় নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের আরো কয়েকজনের নেতৃত্ব দিয়েছিলেন। কুইন এলিজাবেথের হোটেলের সামনে না, মালরনি গভর্নমেন্ট 86 মালরনি 84 সেপ্টেম্বর ক্ষমতায় আসে না। আমি জানি যে কথাটা নাকি কতগুলি জিনিস আছে, যে কথাগুলি আমরা কতগুলি কি যাদের বলতে যে আজকে আমরা
ওই কলিনিয়াল জাভেদের সাথে প্রাইম মিনিস্টার আসবে, আমরা তো জানি প্রাইম মিনিস্টার আসবে, গাড়ি টাড়ি পুলিশ টুলিশ থাকবে, দাঁড়াই রয়েছি, আর আসে না, হঠাৎ করে শুনলেন উনি তো এসে গেছেন, উনি হলো ভিতরে আছেন। তারপরে উনি আর আমাদের সামনে তেমন আসে না, যার ভিতরে থেকে হাইয়ার বললো তোমাদের রিপ্রেজেন্টেটিভ 2 জন পাঠাও। তখন তালুকদার ভাই বোধহয় ছিলেন, আর গেছিল আমার কথা মনে নেই, কিন্তু ওনার কথা মনে আছে। ভিতরে যেয়ে তার সাথে কথাবার্তা হলো, তারপরেই গেরিউনার ছিল স্টেট ইমিগ্রেশন মিনিস্টার, তার মাধ্যমে আমাদের স্পেশাল প্রোগ্রাম ব্যবস্থা হলে আস্তে আস্তে আমরা স্পেশাল প্রোগ্রামে করে গেলাম, ইমিগ্রেন্ট হয়ে গেলাম আমরা। তারপর থেকে এই পর্যন্ত এখানে আছি। এই জন্য আমি তাদেরই বললাম যে ওই সময় যদি ওই গভর্নমেন্ট আমাদের ওই স্পেশাল সময়টা না দিত, আমার ব্যক্তিগতভাবে এপ্রিল আমি কেস আমার রিজেক্ট হয়ে গেছিল, চিন্তা করছি আমেরিকা পালিয়ে যাব, কিন্তু তার 15 দিন পরে এই ডিসিশনটা হইল। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মালনী গভর্নমেন্টে, এবং যারা বন্ধু বান্ধব এখানে আছেন তাদেরকে সবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। I'm happy, I'm very happy, so everybody is here. So I'm thank you for my loving husband to make it good. মন্ট্রিয়ালে আসি। মন্ট্রিয়ালে আসার পর এয়ারপোর্টে যখন আসলাম তখন জিজ্ঞেস করা হলো তুমি আসলা কোত্থেকে? ভাই আমি জার্মান থেকে আসছি। তো মনে মনে চিন্তা করতেছি যে এখানে কি বলবো, পলিটিক্যাল অ্যাজালাম যদি বলি তাহলে জার্মানিতে অ্যাজালামে ছিলাম, তাইলে হয়তো প্রবলেম হইতে পারে, তাইলে এক কাজ করি বলি যে ইলিগাল ছিল। তা আমি বললাম ভাই আমি জার্মানিতে ইলিগাল ছিলাম। তখন ইমিগ্রেশন অফিসার কইতেছে কতদিন ছিলাম? আমি বললাম যে 3.5 বছর। ও মাই গড, তোমাকে তো ছাড়া যাবে না। আমি বললাম কেন? কয় তুমি জার্মানির মতো জায়গায় যদি 3 বছর 3.5 বছর ইলিগাল থাকো, তুমি এখানে মৃত্যুর আগ পর্যন্ত ইলিগাল থাকো, সব তোমাকে ছাড়া যাবে। এখন তো আমি তো চিন্তা করলাম যে ভাইটা কোন বিপদে পড়লাম। এখন আমাকে ধরে নিয়ে গেল হলিডে বাইরে গিয়া দেখি বিশাল বড় হোটেল, ভিতরে ঢুকলাম, ঢুকিয়া পাইলাম আমাদের রুমু ভাইকে। যে রুমু ভাই বসা এক কোনায়। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি ব্যাপার, কি লেনদেন, এখানে কদিন জানো? রুমু ভাই কয় 2 সপ্তাহ, কেউ কয় 1 সপ্তাহ, কেউ কয় 1 মাস। আমি কইছে এটা তো 1 মাস, এটার ভিতরে থাকলে মরে যাবো, খাওয়ান যায় না, বাইরন যায় না, চুকি দেওয়া যায় না, কিচ্ছু না, এক রুমের ভিতরে আছে। 1 মাস 1 দিন পরে ইফ আই ডোন্ট মেক মিস্টেক লাবুয়া নামে একজন ভদ্র মহিলা ছিলেন, লাবুয়া, উনি আমাদের বাঙালিদেরকে অনেক অনেক সাহায্য করেছেন। তা আমি ওনাকে জানি না উনি কোথায় আছেন, ধন্যবাদ ওনাকেও। আসলাম, আসার পরে উঠলাম গিয়ে ক্লার্কে ফয়সাল ভাইয়ের দোকানের পাশে বেসমেন্টে, সেখানে আমাদের কামাল ভাই, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, উনি আজকে আমাদের মাঝে নেই। সত্যিকার অর্থে উনি মানুষকে অনেক উপকার করেছেন। আমি দুঃখিত, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি আমাকে বললো ভাই আপনারা আমার বাসায় থাকবেন। ওকে, ঘরে ঢুকা দেখলাম সেখানে প্রায় 4-5 জন, ছোট্ট একটা রুম, কেউ নিচে থাকে, কেউ উপরে থাকে, আবার অনেক সময় কেউ কেউ পেটের উপরে মাথা দিয়ে ঘুমায়। ঠিক আছে, কয়েকদিন রইলাম, থাকার পরে পরিচয় হলো ফয়সাল ভাইয়ের সাথে, পয়সাও কমে আসছে। গেলাম ফয়সাল ভাইয়ের কাছে, ফয়সাল ভাই যার নাম স্বর্ণাক্ষরে লেখা উচিত এই মন্ট্রিয়ালে বাঙালিদের 1983, যিনি আমাদেরকে এত উপকার করেছেন যে আমরা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ফয়সাল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। ফয়সাল ভাই যদি এখানে থাকেন, আপনাকে আমরা আমাদের অন্তর থেকে সম্মান করছি। তখন আমরা 4 টাকা 3 টাকা বেতনে কাজ করি, কাজ করে এসে ব্যাংকে যাওয়ার সময় নেই। কেন? ফয়সাল ভাই আছেন, ফয়সাল ভাইয়ের কাছে নিয়ে চেকটা দিয়ে আমরা টাকাটা ভাঙ্গায় ফয়সাল ভাইয়ের কাছ থেকে নিতাম, অর্ধেক ভাই বাকির পয়সা, অর্ধেক আমাদের চলার পয়সা। তো এইভাবে ফয়সাল ভাই, অনেকের বিদ্যুৎ বিল দেওয়া হয় না, ফয়সাল ভাইয়ের কাছ থেকে কর্জ নেওয়া হইতো। এই ফয়সাল ভাই স্মরণীয়, ওনার তুলনা নাই। এইভাবে চলতে থাকলো। আসলো আমাদের 17 প্রিন্স আর্থারে আমাদের এক বাসা নিলাম। সেইখানে বাসার ভিতরে সব সময় খাওয়া দাওয়ার আয়োজন থাকে। অনেক সময় নিজে পাকাই খাইতে পারি না, যা আরেকজনে খাইয়ে গেছে। এখন একদিন পাক শাক কইরা পিছনে আমার জানালা যে আছে, জানালার কোনো শিক নাই, তো জানালাটা এইভাবে টান দিলে খোলা যেত।
তা আমরা পাক শাক কইরা নিচে গেছি, আমার ফ্রেন্ড যে কামাল ও আবার গোসল করতেছে, তো কে কে জানি 2-3 জন আসছে, এইসব পিছন দিয়া জানালা খুইলা ভিতরে ঢুকছে, ঢুইকা দেখছে ডাল ভাত মাংস পাক, ওরা খুব মজ করে খাইছে, খাইয়া দেয়া পাতিল টাতিল খালি করে থুয়া গেছে। তা আমরা তো পেটে ক্ষুধা আইসি, কামাল আসো খাই, সবাই হ্যাঁ হ্যাঁ খাবার তো নাই। আরে খাবার কই, কি ব্যাপার? কতক্ষণ পরে ফখরুল ভাই বোধহয় আছে এখানে, ফখরুল ভাই না জানি কে আসছে, ফখরুল ভাই কি ব্যাপার আপনারা কি আইছিলেন? ভাই মাংসটা যা মজা হয়েছে, দুর্মিয়া মাংস মজা হয়েছে, আমরা না খাইয়া মরে আপনারা মাংস মজা হয়েছে। হ্যাঁ ওকে, খাইয়া চলে গেছে। মজার আর 2টা কথা বলবো, শেষ করে দিব কারণ সময় সংকীর্ণ। আচ্ছা, তারপরে যে কামাল ভাই আমাদের মাঝে নাই, কামাল ভাই উনি মাঝে মাঝে একটু বিয়ার টিয়ার খেতেন, হঠাৎ একদিন উনি বিয়ার খাওয়া, আমাদের ফ্রিজের মধ্যে কামাল কিছু রাখছে এই ভিনেগার, তো উনি ঘরে ঢুকছে, 2টা বিয়ার খেয়েছেন, তো উনি তার বুঝতে পারেন, ফ্রিজ খুলছে, খুলে দেখে কি যে গ্লাসের মধ্যে ভিনেগার, তো উনি মনে করছে ওয়াইন, উনি তো ভিনেগারের ইনিয়া গ্লাস নিয়া ভিনেগারটা নিয়ে তো খাইয়া ফেলাইছে, খাইয়া তো গলা ধইরা চিৎকার, ব্যাপার কি ব্যাপার, সবাই দৌড়াইছে, কামাল ভাই কি হয়েছে? খাইতে আমি তো মরে যাবো, আমার বিষ খাওয়াইছে। আপনি বিষ কে খাওয়াই? কে জানি ফ্রিজের ভিতরে বিষ রাখছে, ইচ্ছা করে প্ল্যান করে। ওকে ঠিক আছে, এই কামাল ভাইকে ঠিকঠাক করা হইল। আরেকদিন রাত্রে 3টার সময় আমাকে ফোন করছে শেলি ভাই, আমাদের কাজী তৌহিদ বাড়ি শেলি ভাই রাত্রে 3টায় ফোন করছে, সমীর ভাই প্লিজ একটু তাড়াতাড়ি কামাল ভাইয়ের বাসায় যান। আমি ভাই কামাল ভাইয়ের বাসায় কেন? কয় কামাল ভাইয়ের কানের মধ্যে জানি কি হয়েছে। আমি ভাই কামালের কানে কি হয়েছে, আমি কি ডাক্তার নাকি? হসপিটালে নিয়ে যান, হসপিটাল তো পাশে, কারণ একটু তাড়াতাড়ি যান, কান্দাকাটি করতেছে। ঠিক আছে, গেলাম তাড়াতাড়ি দৌড়াই রাত্রে 3টার সময়। কি ব্যাপার কামাল ভাই? কয় ভাই আমার কানে তো ভীষণ ব্যথা, এই ব্যাপার, ওকে চলেন হসপিটালে। নিয়ে গেলাম হসপিটালে, ডাক্তার যন্ত্র দিয়ে দেখা কয় ও মাই গড। আমি আবার কি? কয় ইজ লাইফ। আমি কই লাইফ? সন্ধ্যা বাইর করছে এত বড় একটা লাভ কেন? এটা হলো আমাদের সত্যিকার রিয়েল কাহিনী। আমরা কিভাবে এস্টাবলিশ হয়েছি, আমরা কিভাবে মন্ট্রিয়ালে এসেছি, আমরা কত কষ্টের দিন কাটিয়েছি তারই। কারণ কামাল ভাইয়ের তখন বেড ছিল না, পয়সা ছিল না আমাদের বেড কিনা, আমরা ফ্লোরেও রাত কাটাইছি অনেক সময়, এগুলি অস্বীকার করা যাবে না। তো কাজেই আমি সবাইকে বলতে চাই, আরো অনেক কিছু আমাদের সাথে জড়িত, এই প্রত্যেকটা লোক এখানে আছে, আমরা একে অপরের সাথে অন্তরের সাথে জড়িত। আজকে 30-35 বছর আমাদের সাথে সম্পর্ক। মাসুম ভাই আজকে দেখা আমার জড়ায় ধরছে, আমার ছাড়তে মন চায় না। শামীম ভাই, মাসুম ভাই, এদের তুলনা নাই। ওনাদের সাথে আমরা রাতকে রাত কত সময় কাটাইছি। আজকে আমার ভাইয়ের সাথে আমি বোধহয় সময় কাটাইছি ম্যাক্সিমাম 10 ইয়ার্স 15 ইয়ার্স। আজকে আমরা যে এখানে যারা আছি তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দীর্ঘ 30-35 বছর, 36 ইয়ার্স। ইটস নট এ ম্যাটার অফ জোক। কিন্তু আমাদের একে অপরের সাথে কারো কোনো সম্পর্ক খারাপ নয়, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তবে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আবারও আমি মাসুম ভাই আপনাদের মামুনুর রশিদ, নওশাদ সাকি, নওশাদ লুৎফর রহমান, এদের যাদের আমরা হারিয়েছি, তাদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করুন। এটা তো কোনো বাধা নেই, জানাজা 5 বার জানাজা পড়া যায়, কথা বলেন নাই। সুইমিং পুলের জল খেলি সম্পর্কে কোনো কথা বলে নাই, বলেছেন মজার মজার কথা। আমি বেলাল চৌধুরী এবং অনেকে তার খুব ঘনিষ্ঠজন ছিলাম। যে ইতিহাসটা আজকে বলেছে যে সুন্দর নারী কণ্ঠের একটা আওয়াজ, এই কথা কিন্তু আমরা শুনি নাই আগে। জানি না এটা ম্যানুফ্যাকচারিং স্টোরি অর ইটস এ স্টোরি হুইচ উই ডোন্ট নো। এটা আপনার সাথে শুনে ফেললাম। যাই হোক, আমরা ফিরে যাই সেই বছরে। মাসুম আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে, আসলে সবাই কিছু বলার দরকার। এটা স্মৃতিচারণের জন্য আমরা এই আয়োজনটা করেছি, এটা রিইউনিয়ন। আমি বলবো যখন 83-তে আমরা সব বাংলাদেশ থেকে আসতে শুরু করলাম,
জার্মান থেকে আমাদের আগেই তারা দেশ ত্যাগ করেছেন, জার্মানে ছিলেন, ওখানে সুবিধা অসুবিধা সব কিছু ভোগ করেছেন, কিন্তু জার্মান সরকারের নীতির কারণে তারা ওখানে না থাকতে পেরে এখানে চলে আসলেন। বাংলাদেশ থেকে যারা আসে, বোধহয় দোলন সরকার একজন বললো যে যার $500 ছিল সেই $500 কি করে জোগাড় করে টিকিট কেটে আসছে, এটা আমরা বুঝতে পেরেছিলাম তখনই। তালুকদারের সাথে আমার বাংলাদেশ থেকে পরিচয় আমার পেশাগত কারণে এবং তার রাজনৈতিক অবস্থানের কারণে আমি তাকে চিনতাম। অনেক বিপদে আপদে আমরা একে অপরকে সাহায্য করেছি। তাকে যখন মিলিটারি খুঁজে বেড়াচ্ছে, আমি বোধহয় বলেছি তালুকদার শীঘ্রই ভাগের রাত্রে বাড়ি থেকে, মিলিটারি আজকে যে জনসভা করেছেন এই সবার জন্য আপনাকে মিলিটারি খুঁজে। তালুকদারের বাড়ি আর আমার বাড়ি, আমি যেখানে থাকতাম রাস্তার একটা এপার ওপার। তালুকদার বললো যে কোথায় যাবো, তাহলে আপনার বাসায় আসেনি, আসলেন উনি। কিছুক্ষণ পরে এই মিলিটারি টহল দিচ্ছে। এটা ছিল এরশাদের সময়। যাই হোক, সে তো পলিটিক্যাল রিজন। তালুকদারকে আমি তখন থেকে চিনি। তালুকদার আসার পরে বাঙালির এখানকার যে দুরবস্থাটা আমরা দেখছি, যে ইমিগ্রেশনে আমাদের যে অবস্থান, যে এইভাবে বলতো, আমরা যখন ইমিগ্রেশনে ফেস করতে যেতাম তখন ইমিগ্রেশন অফিসার বলতো put your ass on that chair please, not please বলতো না, put your ass on that chair, চেয়ার অ্যাস, আচ্ছা রাখলাম, বসলাম, একই কথা একই ভাষা। এই ভাষায় তো আমরা অভ্যস্ত না। সবাই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, কেউ পেশাগত দায়িত্ব থেকে এসছে, সবাই দায়িত্বশীল মানুষ আমরা এখানে এসেছিলাম। যাই হোক, কিন্তু ইমিগ্রেশনের যখন এই অবস্থা, আমরা জানি না আমরা এখানে থাকতে পারবো কি পারবো না সত্যিকারের অর্থে, তখন আমরা কিছুই জানি না এবং খুব একটা অনিশ্চয়তার মধ্যে যখন কাটছে, তখন আমি বোধহয় তালুকদারকে প্রস্তাব দিলাম যে তালুকদার, উই শুড ডু সামথিং। এরা ঘর বাড়ি বিক্রি করে অনেকে এসেছে দেশ ছেড়ে, আজকে এখান থেকে যদি তারা চলে যায়, এটা আমাদের চরম ব্যর্থতা হবে। এই কথা শুনে তালুকদার এবং আমরা কয়েকজন বন্ধু, সেই সময়কার পুরনো, যারা একটু রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব ছিলাম, একটা জনসভা ডাকলাম। তালুকদার, ইফ ইউ রিমেম্বার, জনসভাটা ডাকলাম আমরা অ্যাংলিংটন পার্কে। অ্যাংলিংটন পার্কে ওখানে জনসভা ডেকে প্রচুর বাঙালিদের সেই সময় যে সারা শব্দ দেখে অবাক হলাম আর কি, যে সবাই চাইছে যে আমরা কিছু একটা করি যাতে আমরা এদেশে থাকতে পারি। এদেশের সরকারকে আমরা দায়ী করি না, তার যে অবস্থা সৃষ্টিতে আমরা এখানে ছিলাম তার জন্যে, কিন্তু এটা বলি সরকার যেটা করছে তাদের ল এবং নিয়মতান্ত্রিকভাবে তারা করছেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা তো দেশ ছেড়ে এসেছি, আমরা দেশে থাকবো বলেই আমাদের জায়গা দেওয়া হোক। তখন আমরা একটা কমিটি গঠন করে আমরা কর্মসূচি দিলাম, এটা ওটাকে করা শুরু করলাম। নির্বাচন আসছে, ট্রুডো ক্ষমতায় আর থাকবেন না, পিয়ার এলিয়ট ট্রুডো, ব্রায়ান মার্ডনি আসবেন, নির্বাচনের প্রচারণা চলছে। যেখানে তারা রাজনৈতিক মিটিং করতেন, আমরা সেখানেই, যেখানে ক্যাম্পেইন করতেন আমরা সেখানেই দল বেঁধে যেতাম। সে হলিডে ইনে হোক আর ওপেন ময়দানে হোক, সেখানে আমরা তাদের কনভিন্স করতাম যে আমরা তোমাদের জন্য তোমাদের পাশে আছি। এটা কিন্তু বলছি না যে আমরা লিবারেলের পক্ষেই আছি, আমরা কনজারভেটিভের পক্ষেই আছি। যার যেখানে মিটিং হচ্ছে সুযোগ নেওয়ার জন্য আমরা ওখানে ছুটে যেতাম। জন টার্নার প্রাইম মিনিস্টার, অল্প কিছুদিনের জন্য প্রাইম মিনিস্টার ছিলেন যখন পিয়ার এলিয়ট ট্রুডো রাজনীতি থেকে রিটায়ার করলেন, তখন জন টার্নার নামে এক ব্যক্তি লিবারেলের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসলেন। তার জনসভায় আমরা গেছি, ব্রায়ান মার্ডনির জনসভায় আমরা গেছি। সবাইকে আমাদের কনভিন্স করতে আমরা চেষ্টা করেছি যে আমরা এই দেশে এসেছি এখানে থাকার জন্য, আমরা কেউ ট্রাভেল মেকার না, আমরা কেউ আইন ভঙ্গকারী লোক না, আমরা কোনো কিছুতে খারাপ কাজে আমরা লিপ্ত নাই, আমাদেরকে দেশে জায়গা দেওয়া হোক, এটা আমাদের দাবি তোমাদের কাছে। এখন ইমিগ্রেশন দাও, এই কথা বলা যাবে না যে আমাদের ইমিগ্রেশন দিতেই হবে, এটা তো দাবি হলো না। সেই সময় আমরা একটা সুযোগ নিলাম, যে সুযোগটা হচ্ছে, এটা ঠিক জন টার্নার আসার কিছু আগে পিয়ার এলিয়ট ট্রুডো গেলেন বাংলাদেশ এবং ভারত সফরে। তখন তালুকদার, আমরা কয়েকজন মিলে, তালুকদার, আমি, ডক্টর নিয়াজ এবং আমাদের আরো কিছু বন্ধুরা মিলে যারা সেই সময় সংগ্রাম করেছেন, নিরু খান, সবুর, মাসুম, মোল্লা, সবাই মিলে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে এই সরকারের দৃষ্টিগোচরে করতে হবে
কারণ এরা বলে কি, যখন ইমিগ্রেশনে যেতাম আমাদের সাপ্তাহিক হাজিরা দেওয়ার জন্য বা মাসিক হাজিরা দেওয়ার জন্য অথবা হিয়ারিং এর জন্য, তখন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতো, ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়ে বলতো হোয়ার আর ইউ ফ্রম? আমরা বলতাম উই আর ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে ম্যাপ দেখিয়ে বলতো, ক্যান ইউ শো মি হোয়ার বাংলাদেশ ইজ? আমরা সারা বাংলাদেশ তো চেনেন, নতুন কাজে লেগেছে। ইমিগ্রেশনে তখন এত লোক আসতেছে যে ইমিগ্রেশন লোক হায়ার করা আরম্ভ করছে। আমরা মনে মনে বলতাম, হোয়ার বাংলাদেশ ইজ চেনো না, তোমাদেরকে চিনিয়ে ছাড়বো, সময় আসতে দাও। তো আমরা করলাম কি, দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কর্মসূচি নিলাম যে হাঙ্গারি স্ট্রাইকে যাব। আমাদের আমাদের ইমিগ্রেশন দাবে এই বলে তো হাঙ্গারি স্ট্রাইক করা যাবে না, কিন্তু আমরা ডিনাউন্স করব যে পিয়ার এলিয়ট ট্রুডো যাচ্ছে মিলিটারি সরকারের সাথে হাত মেলাতে। হি ইজ এ প্রাইম মিনিস্টার অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি and he is going to handshake with a military ruler. তা আমরা এটাকে ডিনাউন্স করলাম। তালুকদারের নেতৃত্বে তখন আমরা সবাই খুব একটা ছিলাম, যেহেতু সেই একমাত্র খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেপিলে পলিটিক্যাল ছাত্র রাজনীতি থেকে জড়িত থেকে তারা আসছেন, কিন্তু রাজনীতিতে একটা লিড দেওয়ার মতন কাউকে সাহস করে আগে আসতে বহুজনা ছিল এখানে। সবাই সিজার, মাসুম, পলাশ, গালিব এরা সব রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু আমরা করলাম যে ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো, আমরা প্রোগ্রামটা থ্রো করি, দেখা যাক কি হয়। পিয়ার এলিয়ট ট্রুডো যখন ভারত সাপোর্ট করছেন, তখন আমরা অলরেডি হাঙ্গারি থেকে বাই দি কোঅপারেশন অফ সাভি নামে একটা অর্গানাইজেশন ছিল, যারা অনেকেই বক্তৃতায় বলেছেন মিশন লাভওয়ার কথা, রোজমেরির কথা। রোজমেরি তো আমাদের জন্য পাগল ছিল, সবুরকে বোধহয় ছেলেই বানিয়ে ফেললো যে তুমি আমার ধর্মপুত্র হবা। ওর হ্যান্ডসাম খুব ছিল তখন, এখনো আছে কিন্তু একটু ভেঙে গেছে বয়সের কারণ। সেই সময় তাকে রোজমেরি, লাবুয়া, জোভাইনি অনেকেই যারা সামিতে কাজ করতেন তারা আমাদেরকে হেল্প করে একটা জায়গায় যেখানে রিফিউজিদেরকে রাখা হতো, হ্যাঁ সেই জায়গায় আমাদের হাঙ্গারি স্ট্রাইক করার জন্য জায়গা করে দিল। তো সেই সময় আমরা ওই হাঙ্গারি স্ট্রাইক থেকে একটা ওপেন টেলিগ্রাম পাঠালাম। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে ট্রুডোকে বলা হোক যে আমরা তোমাদের বাংলাদেশ ভিজিটটাকে ডিনাউন্স করি, বাট কন্টিনিউ টু হেল্প বাংলাদেশ অ্যাজ ইউ ডিড ইন পাস্ট। এইটা বলে আমরা টেলিগ্রামটা পাঠালাম। আশ্চর্য বিষয়, ডেমোক্রেটিক কান্ট্রির একজন প্রধানমন্ত্রী হওয়ার সাথে আমাদের কাছে একটা শিক্ষণীয় ছিল, যেটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে অতি বিরল। প্রাইম মিনিস্টারের কাছে উত্তর আসলো যে আমি যেহেতু ট্যুরে আছি, আমি তোমাদের ব্যাপারটা, আমাকে দেশের ভিতরে তোমাদের ব্যাপারটা আমরা দেখব। এই টেলিগ্রামের কপি কিন্তু তখন গভর্নর জেনারেল ছিলেন একজন মহিলা, জেনি সোভে, তার কাছেও একটা কপি পাঠানো ছিল। উনিও উত্তর দিলেন যে আমরা দেশে ফিরি না। জেনি সোভে উত্তর দিলেন যে আমরা বলে আমরা হচ্ছে গভর্নমেন্টের উপরে, কিন্তু আমরা কখনো গভর্নমেন্টকে নির্দেশ দিই না। এটা রানির এজেন্ট, তো আপনারা এখন জানেন যে গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্টেড বাই হু। তো আমরা তোমাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু এদেশের সরকারকে তোমাদের বিষয়টা কনসিডার করার জন্য আমরা অনুরোধ করবো, হুইচ ইজ এনাফ ফর আস। এরপরে যে চলতে লাগলো, আমরা কি অবস্থা, সন্ধ্যে 6টায় সিটিভি, তখন সিটিভি ছিল না, সিএফ এখনো বোধহয় সিএফ এর আছে, সেখানে মাসুম ঘড়ি দেখে লাভ নেই, তাহলে অসমাপ্ত কাহিনী। আমি অ্যাপোলজি চাচ্ছি, কিন্তু আমাকে বলতে দাও, যেহেতু অনেকেই জানেন অনেকে জানেন না। যাই হোক, আমি সঠিক করব। এই যে সংগ্রামটা ওখানে শুরু করলাম, হাঙ্গারি স্ট্রাইকের বর্ণনা, সন্ধ্যে 6টা বাজলে টেলিভিশন, গেজেট, লা প্রেস, জার্নাল মেমোরিয়াল তখন ছিল না, লা প্রেস, এগুলা এমনভাবে আমাদেরকে কাভারেজ দেওয়া শুরু করলেন যে আমরা টেলিভিশন খুললেই বাংলাদেশ রিফিউজি আছে। এই রিফিউজি শব্দটা এখন অনেকের কাছে অ্যালার্জি হয়ে গেছে, আমি যেটাকে আই হেট দ্যাট।
যাদের কাছে অ্যালার্জি হয়ে রিফিউজি হয়ে পাচ্ছে। এটা ছিল আমাদের অতীত, তাকে অস্বীকার করা যাবে না। আমি যে সমস্ত ছবি আপনার ম্যাগাজিন যারা পেয়েছেন দেখবেন যে আমি ছবি ছাড়ার চেষ্টা করেছি, যে সেই সময় হাঙ্গার স্ট্রাইকের যে সমস্ত ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম অত্যন্ত শীতে পার্লামেন্টের ইয়েতে। ইফ ইউ রিমেম্বার দি পিপল হু কেম অ্যাট দ্যাট টাইম, যারা আমাদের সাথে পার্টি করছেন, ইমাজিন করেন যে আমরা কত ঠান্ডায় পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে শব্দ ব্যানারে ছিল রিফিউজি, বাংলাদেশি রিফিউজি। অনেকে আজকের ছবিটা ছাপতে আমার কানে আসছে, অনেকে বলছে যে রিফিউজি শব্দটা তুলে দেওয়া হোক। আই স্ট্রংলি প্রোটেস্ট দ্যাট। ওয়াই এই শব্দ কেন তুলে দেওয়া হবে? আমরা তো রিফিউজি দেশে আসছি। বিশেষ ভাই আমাদের ভাবি যেটা বলেছেন যে বাংলাদেশি কোন বাসায় গেছিলেন যে আমাদেরকে রিফিউজি বলা হয়েছে, উনি বলছেন যে রিফিউজি তো আমরা সবাই যে দেশের থেকে ছেড়ে আসছি, আজকে সেই রিফিউজিটাকে অস্বীকার করবো কেন আমরা? ওইটা তো আমাদের ভিত্তি। আজ যদি 83 সালের ভিত্তিপ্রস্তর আমরা এই দেশে স্থাপন করে থাকি, রিফিউজি হয়েই করেছি, এটা তো আমাদের জীবন থেকে কোনোদিন মুছে যেতে পারে না। যাই হোক, সেটা অনেক কথা বলারই আছে। আমি সংক্ষিপ্ত করি, অনেকেই বলবেন, শুনি তাদের কথা। সবাই সমীরের মতন সুন্দর করে বলুক। আমি বেদনা দিতে কাউকে এই কথাগুলো বলি নাই, কাউকে অফেন্ডেড করার জন্য আমি বলি নাই। এটা বাস্তব, যেটা হয়েছিল 82-83-তে, সেইটা তুলে ধরার মাত্র একটু চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। প্রথম আসি জার্মান থেকে আমার এক বন্ধু ফারুককে নিয়ে এই পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ওইখানে নামার পরে তখন ভিসা ছিল না, তো ফারুক একটু আর কি বিধু টাইপের, দুইজন ইমিগ্রেশন অফিসার ছিল আর কি। একজন খুব সুন্দরী মহিলা অল্প বয়সের, আরেকজন হলো মোটা মতো ভদ্রলোক, দেখতে খুব রাগি টাকি। তো ফারুক ভাই বলতেছে যে শামীম ভাই, আপনি তো বুঝাই বলতে পারেন, একটু চালাক মানুষ, আপনি ওই বেটার কাছে যান, আমার ওই মহিলার কাছে যান, আমার ইজি হয়ে যাবে। তো আমি যখন গেলাম ভদ্রলোকের কাছে, বললাম যে আমি জার্মানিতে আসছি, 2-3 সপ্তাহ থাকতে চাই। হাউ লং? আমি 2 or 3 weeks. ডু ইউ হ্যাভ মানি? তো জার্মানিতে কাজকর্ম করছি আমরা, কিছু পয়সা ডলার আছে নিয়ে আসছি। তো উঠাই ও দেখলো যে বাংলাদেশের সাথে কোনো ভিসা সিস্টেম নাই তখন। এটা টেস্ট করে দিয়ে বললো, গো আমার ফ্রেন্ড জহুর অপেক্ষা করতেছে আমার জন্য। তো আমি দাঁড়িয়ে এসে তাকাই দিয়েছি যে ফারুক ভাই কখন আসবে। দেখি মহিলায় ওরা রাস্তা না ভূত করে ফেলতেছে, জিজ্ঞাসা করে বেচারারে তো ধৈর্য নিয়ে গেল গিয়া, ধৈর্য নিয়ে চলে গেল ডিটেনশনে। যাক, বড় স্টোরি। তারপরে ওনারে আবার বাইর করে আনতে বললো। আমি চলে আসছি একা, জার্মানি থেকে আর কি বিয়ে করছি টেলিফোনে আমরা, যদি আমার ফ্যামিলির পরিচিত সবাই ওইভাবে করছি। তো 1 বছর টেলিফোনে কথা বলছি, তারপরে মন্ট্রিয়াল দিয়ে ও আসবে আর কি। তো বেলাল আমাকে বলছে আসতে, এবং আমি বেলালের বইলা লাগছে আমার ওয়াইফ কিন্তু ওই দিন আসবে, তুমি কিন্তু এয়ারপোর্টের ডিউটি তোমার ওই দিন নিতেই হবে। তো বেলাল ঠিকই এয়ারপোর্টের ডিউটি নিছে। তো আমার ওয়াইফ যখন আসছে, বেলাল অ্যারেঞ্জ করে রাখছিল যে আমি যাতে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি। তো আমার ফার্স্ট কথা আমার বউকে কি বলছি আপনি জানেন? দুইটা বলছি, এমন ভাবটা দেখাইবে না তুমি যে আমাকে চিনো না। ইমিগ্রেশন অফিসারের সামনে দেখাইতে হবে যে ইউ নো মি ভেরি ওয়েল। তারপর বেলাল আমাদেরকে নিয়ে আসলো, বেলাল আমার জন্য হোটেল রেন্ট করছে এবং লাল কার্পেটে, ওইটাই ছিল আমাদের বাসগৃহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সামান্য 2-4টা কথা বলবো। আমার জীবনটা একটু অন্যরকম ছিল। আমি তো শুনলাম, আমি জানি অনেকে আমার জীবনটা অন্যরকম ছিল। এই জন্য আমি অবশ্য আমার বাবা মা দরিদ্র ছিলেন না, মোটামুটি ভালো অবস্থায় আছেন বাংলাদেশে। তো পড়াশোনার জন্য আমি দেশ থেকে বাইরে আসব। সুতরাং আমি আমেরিকায় 4টে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইল। 3 বার ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, একবারও ভিসা পাইলাম না বিভিন্ন অজুহাতে। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম কোথায় যাব। কানাডার উদ্দেশ্যে আসলাম, কিন্তু তখন ভিসা ছিল না। তখন আমি আমার বাবাকে মিথ্যা প্রলোভন দিলাম, বললাম কি আমি জানি, আমি যদি বলি যে আমি ভিসা ছাড়া পড়তে যাব, কোনোদিন টাকা দিবেন না। আমি বললাম কি, আমি একটা চিন্তা করলাম কি করব। আমি ওই আমেরিকান ভিসা কাউন্সিলরে গিয়া বাসায় ফেরত আসলাম। আইসা বললাম কি আমার ভিসা হয়ে গেছে। যেই ভিসা হয়ে গেছে তখন খুশি সবাই যে ওকে ঠিক ভিসা হয়েছে, কিন্তু তো ভিসা হয় নাই। আমি শুধু ওই আশ্বাসে যে কানাডা চলে আসবো। যাই হোক, অনেক কষ্ট করে বাবা টাকা দিলেন। এখন তো তখন বয়স আমার 18 বছর। হ্যাঁ, শুধু ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। এখন কি করব, অনেক চিন্তা ভাবনা। ছোট্ট একটা ব্যাগ, একটা
ক্যামেরা এখন মনে আছে, তা ওই ক্যামেরাটা নিয়ে আসলাম অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে, কারণ তখন তো অন্য কোনো পথ ছিল না। আসলাম, প্রথম ধরলো লন্ডন, অনেক প্রশ্নবাদ করলো, দিল না ভিসা, ঢুকতে দেবে না, শেষ পর্যন্ত দিল। আসলাম মিরাবেল, তখন তো মিরাবেল ছিল। মিরাবেল আসার পর তুমি কেন আসছো? আমি বলছি যে আমি এদেশে আসছি একটু ঘুরে দেখার জন্য, ঠান্ডা, আমার ইউনিভার্সিটি এখন বন্ধ, একটু দেখবো। তখন প্রথম জিজ্ঞেস করতাম কাছে টাকা আছে কিনা, হ্যাঁ আছে। তো কত টাকা আছে? আমার একটা জ্যাকেট পরা ছিল, তখন স্যুট টুট পরে আসছি, তো স্যুটের ভিতরে $3450 এখনো মনে আছে। বাবা দিচ্ছে যে শোনো, এইটাই তোমার টাকা, যদি তুমি ফেরত আসো, কারণ তখন বাবা চিন্তা করতেছিলেন যে হয়তো এখানে ঘুরে ফিরে ফেরত চলে যাবো, হ্যাঁ, যদি ফেরত আসো তাহলে কিন্তু তোমার জন্য কিছু থাকবে না, এই দিস ইজ ইউর মানি। তো ঠিক আছে, $3450 আমার এক সেমিস্টারের পয়সা দিয়ে দিলেন। আমি ওইটা পকেট থেকে বাইক করে টেবিলের উপরে রাখলাম। ওই ভিসা কাউন্সিলর গুনলো, একটা করে গুনলো, গুনলে দেখে $3450 এর কি করবে? বললো যে কতদিন থাকবা? আমি থাকবো 1 month। ওকে, 3 months গো। ভিসা দিয়ে দিল, আসলাম। কিন্তু দুঃখের কথা, তখন বাংলাদেশে কেউ ছিল না। 6টা লোক আসছে জার্মানি থেকে, ওদের কেউ এখানে নাই, সবাই চলে গেছে। অনেক কষ্ট করে ওনার একজন অ্যাড্রেস খোঁজ করিয়া আসলাম ওনাদের কাছে। আইসে দেখি 6 জন একটা 3.5 এক বেডের ভিতরে ঘুমায়। এখন এরা হয়েছে কি, এরা জার্মান থেকে আসছে, জার্মান থেকে আসায় কিন্তু এরা স্কেজুয়াল চলে বাংলাদেশে। তার মানে সমস্ত রাত তারা ওই টাস খেলায় আর ওই বিয়ে খায়। আমি তো সবেমাত্র আসছি, আবার তো পড়াশোনা করবো, এই চিন্তা নিয়ে আসছি। আমি ঘুমাইতে চাই, যখনই আমি ঘুমাইতে যাই ওরা করে কি, আমার কানের ভিতরে পানি দেবে, না হয় এটা সে তুলো দিয়ে আমার নাকের ভিতরে ঢুকে দেবে। ভাই কি বিতৃষ্ণের ভিতরে পড়লাম, যে কি অবস্থা, কোন জানুয়ারির ভিতরে পড়লাম। আমি 1 সপ্তাহ থাকলাম। 1 সপ্তাহ থাকার পরে আমি না, এর ভিতরে আর থাকা যাবে না। কিন্তু তার ভিতরে একটা লোক ছিল, আমার এখনো মনে আছে। সে বললে কি তখন যে হ্যাঁ, আমরাও জার্মানিতে ছিলাম, আমরা 7 বছর 8 বছর পরে আসছি, দেখবো 10 বছর পরে তুমি কি করো। কারণ আমি বলছি যে আমি পড়াশোনা করতে আসছি, তো দেখবো তুমি কি করো। আমি বললাম হ্যাঁ দেখেন, আপনারা দেখবেন আমি কি করি। উইদিন মান্থ তারা কি করতো, সমস্ত রাত খালি তাস খেলতো আর বিয়ার খাইতো, আর দিনের বেলা সমস্ত দিন ঘুমাইতো। আমি তো আর ওই পথে নাই, আমি কষ্ট করে ঠিকই ঘুমাইতাম। দিন হইলে সকালে কাজে ঘুরতাম, কাজে ঘুরতেছি। আর ওই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এডমিশন নিয়ে নিলাম গেলে, তখন ল্যাঙ্গুয়েজের জন্য। আর ওই তখন ওই উইদিন এ মান্থ আই ফাউন্ড এ জব। কি জব? ডিশ ওয়াশিং। তাই আমি বললাম যে টাকা যা আমার আছে ওটা তো নষ্ট করা যাবে না, ওটা যেভাবে হোক ধরে রাখতেই হবে। ওটা হায় রে, এই যে টাকা আছে, ওই যে 6 জন আমার সাথে ছিল, ওরা শূন্য ফেলাই যে আমার কাছে টাকা আছে। তার ভিতরে একজন ছিল আবার গাঁজাখোর। এখন সে যে কিভাবে আমার ওই টাকা নিয়ে নেবে, প্রত্যেক দিন আমাকে নিয়ে কবি খেতে যাইতো, আর এইভাবে সেভাবে ফাসলাইতো ওই টাকাটা ধার নেবে। তুমি টাকা ধার দাও, কেন ধার নেবে? তার এক গার্লফ্রেন্ড ছিল জার্মানিতে, এখন তাকে আনার জন্য তার কিছু টাকা দরকার। এখন এই টাকা নিয়ে যে আমার জন্য কি করতেছে, কিন্তু আমি তো আবার এত পাগলা শেয়ানা যে আমার কাছ থেকে তুমি টাকা নেবা, এটা তো হবে না। তা আমি অনেক ফুসলাই ভাষা আমি করলাম কি, ওই বাসাতে চলে গেলাম। চলে যাইয়া উঠলাম ওই আমজাদ ভাই যে বললেন, আর একটা মজার কাহিনী বলতেছি। ওই যে বাসায় আমি চিন্তা করলাম একলা এই $150 দিয়ে থাকবো, না $85 ভাড়া দেয়, কিন্তু আমি তখন একটু কিপ্টে ছিলাম। $85 দিয়ে 2 জনের ছিলি। এখন ঘটনা হয়েছিল, ওই লোকটা একটু বুড়ো বয়সের, আর এদের সে মানুষ তো জানেন এদের হোমোসেক্সুয়াল, এই সেই। ওই লোকটা ছিল হোমোসেক্সুয়াল। এখন আমি তো ইয়ং, 18 বছর, একদম নাদুস নুদুস দেখতে। এখন কি করছে সে, আমার একদিন বাসায় নিচে ডাকছে। হ্যাঁ ডাকছে কেন, তাই কি তুই আমার একটু গাটা করে দিবি, ঘষে দিবি ওই ব্রাশ দিয়া। আমি কি তোর গা ঘষে দেবো, কি করতেছ? আমি সফটওয়্যার চলে আসছি। 2 দিন পরে আমজাদ ভাই এসে হাজির। যখনই ওরা আসছে, দেখে যে এখন আমার একলা থাকার কথা, ও আমি একলা বাসা নিছি। তারপরে আনছি লিনুস গমেজ রে আমার পার্টনার হিসেবে, কারণ আমি চাইছি যে আমি একলা থাকবো না, $85 ভাড়া আমি একা দেবো না, আমি $40 আমার পয়সা চেক করতে হবে, তো আমার টিউশন ফি করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। ওই বুড়ো দেখছে জানি তুমি, আমি তোমারে ডাকলাম, তুমি আমার গা ঘষে দিলে না, তুমি আরেকজন গে নিয়ে বসে আসো। হ্যাঁ, ও চিন্তা করতে, ওর চিন্তা হয়েছে এইটা যে আমি ওই গমেজ রে নিয়ে আমার, সে হলো আমার বয়ফ্রেন্ড, সে হলো আমার পার্টনার, এইটা হলো তার চিন্তা। 2 দিন পরে দেখছে আরো
তুই শোনাই শিখেছে এই তো কাজ হয়ে গেছে ভাগো এই যে মেজাজটা খারাপ হইলো ভাগাই দিল ওই দিন আমাদের এই ভাগাই দিল এইটা হলো তার কারণ যে কেন আমাদের ভাগাইলো। হ্যাঁ যাই হোক এটা হলো আমার এই জীবন। তারপরে জীবন পড়াশোনা করতাম ঠিকই, তার ভিতরে আবার কাজবাজ করতাম, কাজবাজের ফাঁকে ফাঁকে যে এক্সপিরিয়েন্স হয়েছে ওখান থেকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুললাম একটা, হয়তো অনেক আমি জানেন প্রথম আমার ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ইজন সেন্টারে, সবচেয়ে বড় মল। ওখানে ছোট্ট একটা, আমি বললাম তখন আমার বয়স 24 বছর, 24 বছর আমার ম্যানেজারকে বললাম দেখ তোমরা আমাকে ছোট্ট একটা জায়গা দাও। তো বলছে কি করবি? আই এম গোনা ডু সামথিং। তো ওরে আমি দেখাইলাম, আমি যেখানে কাজ করতাম বোম্বে প্যালেস, ওটা ওয়াজ ভেরি ফেমাস রেস্টুরেন্ট, আমার শেফ খুব পরিচিত ছিল। ওনাকে বললাম দেখেন আমি একটা লোক আনবো, একটু ভালো করে খাবার দাবার দেওয়া। আমি ওরে পালিশ দিয়ে খুব ভালো একদম খাবারটা বানাই দিল। আমি বললাম দেখ দিস ইজ দ্য ফুড আই এম গোনা সার্ভ। ও দেখে ওর লেবানিজ মহিলা ছিল, ওরে নেওয়ার আগে আমি একটা ক্রিসমাস টাইম ছিল, ওর একটা সুন্দর একটা পারফিউমের সেট কিনে দিলাম, ওটা গিফট করছি। এখন খুব মজে গেছে, মজে যাওয়ার পরে তুই এই খাবার সার্ভ করবি? আমি হ্যাঁ এই খাবার সার্ভ করবো। তো ঠিক আছে, তো তোর জন্য ছোট্ট একটা জায়গা, কত স্কোয়ার ফিট? 275 স্কোয়ার ফিট, তার মানে 30/20। এই জায়গা নিয়ে আমি শুরু করলাম ব্যবসা। হ্যাঁ ব্যবসা শুরু করলাম, মাশাআল্লাহ আই হ্যাড দ্য বিগেস্ট লাইন আপ ইন দ্য মল, আই সাকসিড। তারপর চিন্তা হলো যে কিভাবে এর সাথে বড় করা যায়। Then I opened the Buffet Maharaja. That's 150 items Buffet Maharaja. That was, as you all know, আপনারা সবাই জানেন, 20 বছর it was the big success. তারপর চিন্তা করলাম যে রেস্টুরেন্ট ব্যবসা আর চলবে না। Then I went to the real estate and the hotel. মাশাআল্লাহ ভালোই করছি, এখন আল্লাহর রহমতে আপনাদের আশীর্বাদে now we are doing something bigger than ever that I was dreaming. That's why I'm still telling my children that always think big. No matter what you do in life, always think big. আমার বাবা একটা কথা বলতেন, ছেলে যদি মাছ ধরতে যাস কখনো চিন্তা করবি না যে ছোট্ট একটা পুঁটি মাছ ধরবি, সবসময় চিন্তা করবি যে বড় কোরাল মাছটা ধরবি। কেন? কারণ যখন তুই কোরাল মাছ ধরতে যাবি, জাল ফেলবি, তুই একটা ফেলবি, দুইটা ফেলবি, 10টা ফেলবি, যদি না পাস অন্তত ছোট পুঁটি মাছটা পাবি। আর যদি চিন্তা করো ছোট পুঁটি মাছটা পাবি, ওইটা থেকে দুইটা দিলে খেয়াল দিবি, তারপর চলে আসবি, তখন বাসায় কিনে আসবি, খালি হাতে চলে আসবি। সুতরাং অলওয়েজ থিঙ্ক বিগ। সেই সবার কাছে আমি, আপনারা এখন তো আমার এইসব কাহিনী বলার কোনো প্রশ্ন আসে না, মানে নাই, আমাদের জীবন তো প্রায় অলমোস্ট শেষ, তাই না? এতে আমাদের কারো উপকার হবে না। সুতরাং আমার একটা অনুরোধ এবং আমার একটা বক্তব্য যেটা আমি বলতেই হবে, যে আমাদের জীবন ছিল একটা, আমাদের জীবনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিস ইজ এ জার্নি, উই বর্ন অ্যান্ড উই গোনা ডাই। এই জার্নি পথে আমরা বন্ধু বান্ধব মিলিত হই। দেখেন আমাদের ভাই নাই, বোন নাই, আমাদের কাছে নাই, বাবা নাই, মা নাই, কিন্তু আসি আমরা বন্ধু বান্ধব যারা এখানে আছি, তারা সুখে থাকি, দুঃখে থাকি, ঝড়টা হয়, আমরাই একত্রে থাকি, একত্রে বসবাস করি। এই যে একটা জীবনের একটা সময় যে আমাদের মিলিত হইলাম, এই মিলিতটা যদি যত সুন্দর হয় ততই আমাদের মেমোরেবল হয়ে থাকবে। মনে করেন আমরা আবার বলি, আমাদের জীবনটা কি? জীবনটা একটা বস্তু না, জীবনের কোনো কালার নাই, জীবন দেখতে পান না, তবে জীবনের কিছু মেমোরি থাকে, ওইটাই হলো জীবন। মনে করেন আমরা এখানে আসছি, এখন আমরা ওই মেমোরিটাকে আবার উৎফুল্ল করার জন্য আমরা আবার সমবেত হয়েছি। আশা করি 30 বছর পরে হয়তো যখন আবার বুড়ো হয়ে যাব, তখন যখন কিছু করার থাকবে না, কারণ প্রত্যেকটা জীবনে কিন্তু একটা পর্যায়ে আসে। যখন আপনি জন্ম হন তখন কাঁদেন, আমরা কাঁদি মা খাওয়ানোর জন্য, তারপর হাঁটতে শিখি, স্কুলে যাই, শিখি। ঠিক এইরকম আমাদের এমন একটা পর্যায়ে আসবে, তখন শুধু চাইবো আমাদের বন্ধু বান্ধব। তো সুতরাং আশা করবো যে আমাদের বন্ধু বান্ধবরা, এই যে একটা বন্ধন, এই বন্ধনটা যেন আমাদের মৃত্যু পর্যন্ত থাকে, এবং মৃত্যুর পরেও কিন্তু বন্ধুত্ব থাকবে। কারণ ওরাই, আপনি মরে গেলে, আমি মরে গেলে বন্ধুরাই বলবে যে হ্যাঁ আমাদের বন্ধু ছিল, অমুক ছিল, সেই ছিল। এই যে বললেন আমরা 4 বছর হারাইছি, তাদের স্মরণেই আবার আমরা স্মরণ করতেছি। সুতরাং আমার একটাই অনুরোধ আপনাদের সাথে, যে we will be united. Remember, the smaller group, more stronger you are, better you are. You will be more strong. So whatever reason we have, whatever difference we have, we should always be strong and united. So thank you very much. God bless us. Came to the country
I wasn't there, so I wasn't really able to understand or relate to the story. But now being here and seeing all the people and you guys laughing to all the stories and about how you struggled and like how you came here, I'm able to connect to you guys. And it shows how much that the struggle you guys went through makes you guys a family and makes you stronger. So I'm going to be honest, whenever I'm home and my dad randomly comes up and starts randomly telling us stories about when he struggled, my brother and I sigh and we nod and we're like, okay, cool. But if you actually listen to the stories, you can learn so many lessons from it. One would be they left their home to a whole new land that they don't know anyone, they don't recognize, which shows courage, bravery, and strength. 2, they left their family to come here and start a new life and start a new family, which shows how important family is and how much you should appreciate your mom and your dad and your family. 3, they came to this new country with almost nothing in their pockets, which shows to be grateful for what you have, to always say thank you to your parents for what they give you and what when you ask them and they give you what they have, even though they don't have it for themselves. And 4, they all dreamt for a better life, and that teaches us to dream, which shows and to if you work hard for it, then you can achieve it. So I'm gonna end with saying thank you, Mom, and thank you, Dad, for dreaming, because now my brother and I can dream. ওল্ড গ্রুপের কাছ থেকে কোনো হেল্প পাই নাই, আমরা নিজেদেরকে হেল্প করছি। এবং শোকের বিষয় হচ্ছে যে পরবর্তীকালে আমাদের ভিতরে একটা কম্পিটিশন ভাব ছিল যে কে কাকে কত বেশি হেল্প করবে। পরবর্তীকালে আমাদের টরন্টোতে আমাদের ওই যে কাশেম চাচা, হ্যাঁ, ওনার ফুল টাইম জবই ছিল যে কে ডিটেনশনে আছে এবং রাত 3টের সময় ফোন আসলো যে এয়ারপোর্টে ছাড়াই আনতে। এবং আমরা গর্বিত যে আমরা বহু লোকের উপকার করছি এভাবে, লোকটা ছাড়াই নিয়ে আসছি, এভাবেই নিয়ে আসছি। যাই হোক, আবার সিটিজেন গ্রুপ সবাই খারাপ না, তাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা আবার অনেক উৎকৃষ্ট ছিলাম। মামুন আছে নাকি? তো আমরা ভ্যানড্রপে ওখানে একটা বাড়ি মনে হয় শাহিম ভাই ছিল, ইসলাম ভাই ছিল, ওখানে আমি নাম বলতে চাই না, ওখানে বসে বসে ওখানে স্ট্র্যাটেজি করা হতো যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। এক সিটিজেনের সুন্দরী 3টা মেয়ে ছিল, সেখানে আমরা ওখানে বসে বসে প্ল্যানিং করা হতো যে কিভাবে কি হবে। এবং কেউ যে ওই ভদ্রলোককে গার্ডেনিং করার জন্য হেল্প করার জন্য নাকি যে আমরা আপনারা গার্ডেনিং করে দিই, সাবলিং করে দিই, এই সমস্ত কাজকাম সব হতো। যাক, সমস্ত লোকরে কম্পিটিশনে বাদ দিয়ে লাস্টে মামুন উইন করে গেল। মামুন উইন হলো, বাদ বাকি সবাই আমরা ডিসাইডেড হলাম। তো এটাই আমাদের কাহিনী আর কি, হাসি দুঃখের। লাস্টে একটা কথা বলি যে এইটার আগে আর একটা জিনিস, আমাদের ওই হাঙ্গারি স্ট্রাকটা কিন্তু আরেকটা এরকম একটা ইভেন্ট ছিল যেখানে সবার সাথে সবার পরিচয় হয়েছিল, তাই না? আর তারপরে এই অনুষ্ঠানটা আমার আসলে কোনো ভাষা নাই যে আয়োজকদের কিভাবে আমি ধন্যবাদ জানাবো। এরকম একটা সুন্দর অনুষ্ঠান যে আপনারা আয়োজন করতে পারছেন, এটার জন্য অবশ্যই ধন্যবাদ। আর একটা কথা আছে, আপনাদের বেলাল ভাই মনে হয় গোল্ডস্টাইন কোথায়? গোল্ডস্টাইনকে আজকে এখানে ডাকা হচ্ছিল। গোল্ডস্টাইন যত লোকের কেস মামলা ছিল, সমস্ত লোকের মামলা। এবং গোল্ডস্টাইন কাছে আমি প্রথম শিখলাম যে আমরা জানতাম দেশে লয়াররা মিথ্যা কথা বলে, আমরা একটা কাহিনী বলবো, ওরা সাজা দিবে। কিন্তু গোল্ডস্টাইন আমার প্রথমে সোজা হলো যে না, তুমি তোমার কাহিনী বলো, তারপর ও ইন্টারভিউ নিত যে আমি বলবো এটা বিশ্বাসযোগ্য কিনা ইমিগ্রেশন অফিসারের কাছে। তো এইভাবে ও বেচারা কিন্তু অনেক হেল্প করছে আমাদের। থ্যাংক ইউ। সবার ইমিগ্রেশন করে দেবো, এক জায়গায় একটা মিটিং ডাকলো, ডেকে বলে যে শোনার পরে বেলাল ভাইরা আমরা ছিলাম ইমিগ্রেশন, খবর দিন ইমিগ্রেশন অফিসার আসে। তো 2জন না 3জন ভিতরে ডাকা গেছে, ওই ভদ্রলোক প্রফেসর নাম নেব না, অনেকে বিশ্বাস করুন, উনি আর কথা বলে না। তো কথা বলে কিছু বাঙালি বুঝতে পারছে কেন কথা বলে না, রনিদার উপরে বেলালের উপরে আমাদের বেঁচে দেখলো যে এদেরকে খবর দিচ্ছে। তো 2-3জন বাঙালি উঠে যে ওই ভদ্রলোক ইমিগ্রেশন অফিসার ওদেরকে যা বলে, এক্সকিউজ মি স্যার, নো ফরেনার এলাও, প্লিজ গো, নো ফরেনার এলাও। বলে হোয়াট, মি ফরেনার, ইউ ফরেনার? বলে নো স্যার, ইউ ফরেনার, ইউ গো। মানে আমাদের মেন্টালিটি সাদা মানে ফরেনার, ও তো পাগল হয়ে গেছে যে আমার দেশ আমার যে ইউ ফরেনার গো। এনিওয়ে, তো এর সাথে আবার ভালো লোক ছিল যেমন ডাক্তার তারিক ভাই,
আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শাহিন ভাই আমি মনে বাঙালিদের প্রথম যে গাড়ি কিনি, তো আমার স্পন্সর দরকার, তো আমি তারিক ভাইয়ের ফোন করলাম, তারিক ভাই আমাকে স্পন্সর করছিল। এনিওয়ে আমার জীবনে কাইন্ড একটু ডিফারেন্ট। আমি দেশ ছাড়ি 1977-এ, 76-এ অ্যাকচুয়ালি আমি খুব দুষ্ট ছিলাম সত্যি কথা বলতে। হ্যাঁ, তো না দেশ থেকে না আসার জন্য চেষ্টা করতেছি 76-এ পাঠিয়ে দিব। কি করবো, পরে যে আনোয়ার হোসেন রমনা থানা, যদি আপনারা জানেন তখন রমনা থানা, ওরে তখন 2000 টাকা ঘুষ দিলাম, রাতে বেলা অ্যারেস্ট করে নিয়ে যাও। আবার 76 আর বেরিয়ে পারি না, আবার শর্ট টাকা 77 আসলাম জার্মানিতে। আই ওয়াজ এ স্টুডেন্ট, অনেক কষ্ট করছি, চিন্তাই করা যায় না। স্টুডেন্ট হিসাবে অনেক রাস্তার পত্রিকা বিক্রি করতাম, আঙ্গুল ফেটে রক্ত বের হইতো। ওখান থেকে তারপরে আমার চাইল্ডহুড সুইটহার্ট আমার বউ, 80-তে আমি ওর দেশে যে বিয়ে করি, ও আমার সাথে জার্মানি ছিল, জার্মানি থেকে প্যারিস থেকে আমি এখানে আসি, প্যারিস থেকে এখানে আসি। এবং প্যারিসে যখন আসি আমার মনে ওয়ান অফ দ্য ফার্স্ট বাঙালি যে চাকরি পায় সেটা হলো মেয়েদের মধ্যে আমার বউ। আর তার আগে মামুন চাকরি আমাদের মধ্যে মামুন আমাকে চাকরি দিল। মামুনের বিয়ের কথা বললেন, আপনার একটু না বললেই হয় না। তো এমন ফাস্ট ফরওয়ার্ড করি, তো মামুন একটা পর্যায়ে যখন ওর বউ চলে আসলো, স্নেহ চলে আসলো, তো আমার বাসায় এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম। শাহিন ভাই ছিল আমার ঘরের মধ্যে। তো শাহিন ভাই বলে, দেখ দোস্ত, আমি আপনার বেলা সম্পর্ক আর করতে না, তুই মিলহালা যে আইসা তা করো গিয়া। তো আমি বললাম, মামুন যেই মেয়ে আপনার এত কষ্ট করে এত ভালো চলে আসে, কোনো অসুবিধা নেই, আমারও বোন আছে। হ্যাঁ, আমি মিস করি আমার বাবাকে। অ্যাকচুয়ালি উই অল ও এভরিথিং। টুডে উই আর অ্যাসেট ফর দিস সোসাইটি বিকজ অফ আওয়ার প্যারেন্টস। আমাদের বাপ মার জন্য আজকে আমরা কিন্তু এই ক্যানাডাতে আজকে অ্যাসেট, এন্ড উই ট্রাইং দ্য সেম থিং আমাদের ছেলে মেয়েদেরকে ওটাও দিতে, টু বিকাম অ্যাসেট ইনস্টেড অফ লায়াবিলিটিস। তো মামুনরে বললাম, চলেন, হ্যাঁ কোনো অসুবিধা নাই, জোর করে নিয়ে গেলাম, চলে আসে, বাবা মা কষ্ট হবে। তো বলে না কি হয়েছে, আমি বললাম তো সারা জীবন ভাবি ভাবি বলছেন, এখন হাতে না ধরে পা ধরে ভাবি তুমি মেরে মা যেছি। কষ্ট করছি, সেই কষ্ট কানাডায় করবো না, এই চিন্তা করি আমরা আসছি, কারণ আমরা জানি হাউ ইট টু ফেস ইট। আমি যখন জার্মানি থেকে আসবো, তখন জার্মান গভর্নমেন্টে, তখন আমি বললাম যে দেখো, আমি তো কানাডা চলে যাবো, আই ডোন্ট নিড ভিসা ফর কানাডা, বাট ইউ হ্যাভ টু পারমিট মি, ইউ হ্যাভ টু গিভ মি মাই পাসপোর্ট ব্যাক। আপনারা সবাই জানেন পাসপোর্টটা ওদের কাছে রেখে দিত আমরা যখন জার্মান ছিলাম। তখন ঠিক আছে, পাসপোর্ট নিয়ে যান। নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট পাসপোর্ট লাইক দ্যাট, আই ওয়ান্ট মাল্টিপল ভিসা, জার্মান মাল্টিপল ভিসা অন মাই পাসপোর্ট। তখন অফিসার আমাকে, পুলিশ অফিসার, সে বললো, হাউ ইট পসিবল? I say, you have my passport, you have the right to do anything you want. তখন সে বললো, ঠিক আছে, আমি আমার বসের সাথে আলাপ করি না, আর দেখি কিছু করা যায়। মানডেতে আসো, নেক্সট উইক। তো মানডেতে গেলাম পরে সে বল, নাজিয়ার, ইউ আর লাকি। আচ্ছা, হোয়াট? ইউ গট মাল্টিপল ভিসা ফর ডাচ। তারপরে আমি ভিসা দিল, তারপর ভিসাকে নিয়ে টিকিট কাটলাম, ওয়ান ওয়ে টিকিট টু মিরাবেল। ডুসেলডর্ফ থেকে ফ্লাই করলাম। যেই মিরাবেলে পৌঁছলাম, ল্যান্ড করার পরে তখন মাথায় ঘুরতেছিল, এটা কি বলবো, যে আমার থাকতে হবে, আমি তো হোটেলে যাবো না, লাগারে যাইতে ওদের, বা ডিটেনশনে যাইতে হবে। আমার ডিটেনশনে যাওয়ার প্ল্যান, আমার কিন্তু ডিটেনশন ছাড়ার প্ল্যান নেই। তখন ওইখানে আসার পরে এক অফিসার পেয়ে গেলাম। অফিসার যখন আমাকে নিয়ে গেল অন্য লাইনে, প্রথম লাইনে ভিজিটর, আর একটা আমাকে জিজ্ঞেস করলো, কি করবো এখানে? আমি পার্মানেন্টলি থাকতে আসছি, আই এম নট এ ভিজিটর। তখন আমাকে তারা বললো, ঠিক আছে, তুমি ওই লাইনে যাও। ওইখানে গেলাম, অফিসারের ভিতরে নিল। তখন এক বাঙালি না, পাকিস্তানি ভদ্রলোক, আকবর হবে হয়তোবা। তখন সে আমাকে বললো যে, এমনি প্রথম বাংলায় আলাপ বলতেছে ইংলিশে। তখন বললো, তুমি বাঙালি? আমি কে? তখন সে আমার সাথে বাংলা শুরু করলো, কয় তোমার সাথে বাংলা বলি, পরে ইংরেজি বলবো। সে আমার বললো যে, কি করতে? আমি জার্মানি তো ছিলাম। কয় দেশে কোথায়? আমি ঢাকাতে ছিলাম। কয় ঢাকায় কোন কলেজে লেখাপড়া করছো? আমি কি ইউনিভার্সিটি থেকে আসছি। কই ইউনিভার্সিটি কি কোথায় ছিল? আমি কি জগন্নাথ কলেজে ছিলাম। কই জগন্নাথের? আমিও জগন্নাথ কলেজ থেকে পাস করছি। ও হয়ে গেল। তার সাথে অনেক কলেজের গল্প শুরু হইলো, পলিটিক্স ছাড়া। তখন সে আমাকে বললো, অনেক কিছু কথা বললো যে, জরুরি আমাকে দেখো, আমি কিন্তু ডিটেনশনে যাইতে চাই। যে ডিটেনশনে কেন? আমার থাকার কেউ পরিচিত কেউ নাই এখানে, আমার হোটেলে উঠতে হবে। ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট নিড টু গেট ডিটেনশন, জাস্ট ইউ। তারপরে অনেক কথা বলার পর আমি যখন বললাম যে আমি তো এখানে থাকা যাবো রিফিউজি, তখন সে আমাকে somehow I got the work permit
social insurance number, everything on the spot. How lucky I am. তারপরে আসলাম, বাইরে আর পাশে দেখি কিছু বাঙালি ভদ্রলোক আছে, যে আমি ওদের বলতেছি আমি তো ট্যাক্সি দা ডাউনটাউন যাবো, একটা হোটেলের সামনে নামাই দিল। তখন এক ভদ্রলোক, আমার নাম খেয়াল নাই, সে বলল ট্যাক্সিতে যাবেন কেন? ট্যাক্সি তো কত $30 না $40 মতো লাগে, আমাদের সাথে চলে, ভাড়াটা আমাদের দিয়ে দিন। I said that's good idea. তখন আমাকে আইলবারে নিয়ে আসলো, কয়েক হোটেলে উঠবেন কেন? আমাদের রুমেই চলেন। ঠিক একই কাহিনী, ওই রুমে গিয়েও দেখি 4-5 জন বাংলাদেশি, একজনের উপর আরেকজনে শুয়ে আছে, দ্যাটস ওকে। তখন সকালবেলা উঠে আমার তো জায়গা বাইর করতে হবে, সকালে উঠে আমি রাস্তায় আইলমার রোডের বাইর হইলাম, তখন দেখি আপনারা হয়তো অনেকে জানেন। It's great to see everybody here, and I was walking around in the lobby yesterday, and I was seeing everybody having a good time, you know, like talking and whatnot, and it was remarkable just to see everybody's coming back together like it was back in the 80s. And sometimes you forget, because I'm a 90s baby, that you know there's a whole life before you, and it's kind of emotional because I seen the struggle that my dad had endured, that the community had endured. So bear with me. Sometimes, like I said, you forget that there's a whole life before you, and I'll be the first to admit I was not aware of a lot of the struggles that you guys had to endure, right? And when I had the opportunity last night to go over the booklets, see here today, listen to the speeches, and to hear all these amazing stories, it brings life to the struggle. And one thing that I realized that was ওখানে একবেলা খায় নাই, সেটা মিথ্যা হবে। আমরা মনে হয় সবাই আমরা ওনাদের বসে ওটা ক্লাবের মতো সবসময় ভাত বস্ত রেডি থাকতো, যে যখন যাচ্ছে খাচ্ছে, এটা ক্লাবের মতন, হোটেলের মতন। এইটুকু শুধু জানানো, ধন্যবাদ। আমার নাম পারিকা, I am sober Hi, and Sama Bhabi's daughter, I'm the youngest daughter. I'm gonna mix Bangla and English because I'm the Bashai Bangla Boli, and that's I feel close, like how one of the ways I maintain my heritage. Actually, beshi kichu kotha bolte chai na, but I do want to talk about something that I did this year, and I actually quit my job this year. And the reason I quit my job was because I spent a lot of time putting off a very important trip. I took a trip to Bangladesh for the first time this year, and I had the opportunity to explore Borishal, which is my father's hometown, and also Dhaka, Ajimpur specifically. My grandma isn't here, but that's where she's from. So I got an opportunity to learn a lot about my family. And I just wanted to say, like, being able to see where you all came from, such a beautiful place that you came from, it's important to acknowledge everything that you have, given up to be here, but also the beauty of it all, right? You came here to start your own new life here, and there's a beauty in that as well. We talk a lot today, and I've heard a lot of stories about how, we left it behind and all these things, but what you have created here and what you're celebrating here today is quite beautiful, and it's worth honoring. I want to say a couple of things. Storygulo shune আমার নিজেরও friend যারা I was blessed to be able to do whatever I want in terms of school, because a lot of people don't have that opportunity as well. অনেকরা বাবা মা বলে দেয় যে না তুমি এই হতে পারো, and luckily আমার বাবা মা এগুলো কোনোদিন বলে নাই. So when I graduated from Oakhead University in advertising, which is in arts and culture, which is something that our culture celebrates so deeply, I also left with a whole bunch of international students যারা এখানটাও আসছে the same way you guys did, but I was able to connect with them so much more because of the stories that I had learned আমার বাবা মা থেকে. And I think it's so important because when you tell us these stories, you don't just tell us about where you came from, you show us a way to behave in the future as well. And I think there's so much gratitude that we should be giving towards our parents for such a thing like that, because it just helps us be so much better people in this world. We are better because of the stories that you tell us about the struggles that you've gone through, and I think it's worth commemorating in such a big event the way you have today.
So I just wanted to end with the fact that, you know, you're. Wait, I wrote it down because it's such a good line. I was like, it's such a good line. I have to think about it. For a new generation, you can never leave your roots, but you can definitely add to the story. And I just want to leave with that. Thank you so much. ধন্যবাদ, অনেক ধন্যবাদ. দ্বিতীয় হচ্ছে অসুবিধা হচ্ছে কি শেষ বক্তার যে শ্রোতা তারা থাকে শুধু শেষ বক্তার যে কম্বলে বা শত্রুঞ্জিতে তারা কথা বলে ওই শত্রুঞ্জির মালিক ছাড়া আর কেউ শেষ বক্তার বক্তৃতা শুনতে চায় না। আমার অবস্থাটা হয়েছে এখানে আমি হচ্ছি শেষ বক্তা। যাই হোক আমি দ্রুত সব শেষ করে দেবো উইথ আইল নট টেক মোর দ্যান 2 মিনিটস। আমি বিদেশ দেশ ত্যাগ করছি 1979 একটা ঘটনা বলে শুরু করবো। দেশ ত্যাগের পিছনে আমার দুঃখের একটা কাহিনী। আমি সদ্য তখন আমি পরীক্ষা দিয়েছি এবং বাংলাদেশের ট্রেডিং সেন্টার একটা আছে না, যে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনে একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম। লিডেনে ভালো করছিলাম, রেজাল্টও ভালো ছিল। যখন আমি গেলাম, সিদ্দিকুর রহমান সাহেব ছিলেন তখন এই ডিসিবির চেয়ারম্যান। আমি তখন ইন্টারভিউ দিতে গেলাম, সে বললো যে এই তোমরাই দেশটাকে ডুবাই দিলা, তোমরা একত্রে দেশটাকে ডুবাই দিছ, তোমরা শেষ করে ফেললে দেশটা, তোমাকে দিয়ে আর কিছু হবে না। বাট আমি কিছু ইন্টারভিউ দিতে আমাকে বললো যে বক্তব্য শুরু করলো দেশটাকে আমরা ডুবাই দিছি। আমি ভেবে নিলাম যে চাকরি তো আমার হচ্ছেই না, তবে দোস্ত তোমাকে আমি ছাড়তেছি না। আমি স্যার একটা কথা বলে, আমি জানি আমার চাকরি হবে না। না হবে না তো এর আগে লোক নাও হয়ে গেছে। আমি কিন্তু ইন্টারভিউতে 6th হয়েছিলাম সমাজ এই ফরিদপুর ডিস্ট্রিক্ট কোঠা দেয়া। তখন আমি বললাম স্যার সিদ্দিকুর রহমান আপনার নাম, আপনি ইপিসিএস, আমরা যদি দেশটাকে ডুবাই না দিতাম তা আপনি ভাইসে উঠতে পারতেন না। আমরা ডুবাই দিয়েছিলাম বললেই আপনি বিসিএস আজকে টিসিবির কি হয়েছেন আপনার কি ছিল তখন চেয়ারম্যান হয়েছেন। আমরা ডুবাই আপনি বড় জোর হইতে পারতেন সিইউ ডেভেলপমেন্ট, মনে আছে সিইউ ডেভেলপমেন্ট, এটা হইতে পারতেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাপ্রিসিয়েশন। চলে আসছি এই হলো যে তখন ভাবছিলাম যে এই দেশটা কিছু করতে পারলাম না। যাই হোক আমি চলে গেছিলাম ইয়েতে আমরা জার্মানিতে। জার্মানির কাহিনী সবাই বলছে অলমোস্ট সেম কাহিনী, উই সে দ্য সেম প্রবলেম। দেন উই মুভ টু মন্ট্রিয়াল। 83 ডিসেম্বরের আগস্ট মাসে বেলা 4টার সময় আমরা এখানে নামি। আমি ছিলাম 3 জন, আমার এক ভাতিজা ছিল, সে মারা গেছে। আমার এক বন্ধু জয়নাল আবেদিন, সে এখন অসুস্থ। আর যে 3 জন কবির একজন ছিল, সে এখানে নাই এখন। যাই হোক নামার পরে ইমিগ্রেশন অফিসার, আনফর্চুনেটলি শি ওয়াজ নট এ ইয়াং লেডি, শি ওয়াজ ওল্ড লেডি, সে আমাকে বলছিল হাউ মেনি ইউ আর। তাই বললাম যে উই আর 3। ওয়াই ইউ আর 3 ম্যান, ওয়াই ইউ আর 3, উই নিড মোর পিপল হিয়ার। এবং সে আমাদেরকে ইন্টারভিউ নিল এবং তার মনে আছে পকেট থেকে বাড়ি ফিরে আসে একটা দিয়ে দিল আপনার ওই যে কার্ড, যে এই কার্ডে এই হোটেলে উঠলো। কিন্তু হোটেলে উঠবো না, আমার সবুরের কাছে, সবুরের যোগাযোগ আছে তার কাছে, এই কার্ডটা নিয়ে যাও, এই আমার কথা বলবা এবং সে তোমাদেরকে কম পয়সায় রাখবে। সো নাইস দে আর। তখনই ভাবছিলাম আমি যে এই দেশটাতে আমরা আগে আসলাম না কেন, বা আগে যারা আসছিল তারা কি করছে, একটা প্রশ্ন নিয়েই কিন্তু আমার সেদিন যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা তারপরে আমরা এই আরো সংক্ষেপে চলে যাই, অনেক কিছু করলাম, কমিটি করলাম, ওই করলাম, সেই করলাম। তারপর হাঙ্গার স্ট্রাইকে কম্বলের নিচে সে বাদল ভাই এখানে নাই, বাদল ভাইকে বলছিল থাকার জন্য, সে শহর দেখতে গেছে। এই ক্ষুধার্ত শরীরে বাদলের যোগ যদি আপনারা এখনো শোনেন, আপনারা লুটে পড়বেন মাটিতে। এই বাদলের যোগ শুনতে শুনতে আমরা কম্বলের নিচে ছিলাম, তখনই পরিচয় হয় এই রুম ও ভাই এই সংগ্রাম করতে গিয়ে। বাট we did so many things and we came to here. But that is not the story. Story is here. We did so many things, so and so. I already talked to you about that. But now I will take the last minute to thank those people who organized these wonderful events. We are very grateful to them. আজকে 37 বছর পরে আসার পরেও আমার মনে হয়েছে যে এই লোকগুলিকে গতকালকে আমরা দেখছি, এই যে আমাদের যে কোহেশন, এই যে আমাদের গ্রুপ ট্রাস্ট এন্ড দি রেসপেক্ট এন্ড দি ভালোবাসা, এটা অক্ষুণ্ণ থাকুক। আমরা যদি মাঝে মাঝে প্রতি বছর না হোক, মাঝে মাঝে যদি আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারি, জাস্ট টু গেট টুগেদার, সি ইচ আদার, হাউ উই আর ডুইং অল হিয়ার। আর একটা কথা বলি যে ফিউচার, যে আজকে ফিউচার জেনারেশন দেখলাম এখানে যারা কথা বললো, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, একটা ইউনিভার্সিটি শেষ করছে, আর ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে আছে। বাট ওই যে এটাই ছিল আমাদের যে কি বলে যে ইনভেস্ট যেটা আমরা করছি, দুঃখ আমাদের একটুকু নাই। আজ আমার দুঃখ একটুকু নাই। তাই এখানে আর কিছু লোক আমাদের সেদিন অদ্ভুতভাবে নিঃস্বার্থভাবে সেবা করছিলেন। আমি বেলাল ভাইয়ের কথা বারবার মনে পড়ে, এরা রনি ভাই, এরা ছিল আমাদের হিরো। ওই সময় বিপদের সময় এই 2জন লোক ছিল আমাদের হিরো। আমরা বিপদে আপদে কোথায়, আমরা ইন্টারভিউ দেওয়ার আগে তার কাছে যা প্রতিক্রিয়া করতাম, সে কি প্রশ্ন করবো, হাউ দে হেল্প আস, এভরিবডি রিগার্ডলেস, তারা হেল্প করছে। আমরা কৃতজ্ঞ এই 2টি লোকের কাছে বিশেষভাবে। আর আরেকটা কথা হচ্ছে যে একটা পয়েন্ট ভুলে গেলাম, যে এই
সরি আই ড্রপ ইট। তো এই দুজনের কাছে আমরা কৃতজ্ঞ আরো অনেক লোক যারা আমাদেরকে সেই সময় সাহায্য করেছে নানানভাবে। আমরা আশা করবো আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি পারেন এই অনুষ্ঠান যদি বছর অন্তে কিংবা এক দুই বছর পরে যদি করা যায় কোথাও, দ্যাট উইল বি গ্রেট ফর আস। আর শেষ পালা এবার বলি যে আমরা এই কাজগুলি আপনার এই যে শামীম এবং মাসুম মেরাজা করলো, এটা অবশ্যরীয়, এটা আমি করতে পারতাম না। আমার ছাত্র জীবনটা একটু বিশৃঙ্খল ছিল, আমি ছাত্র রাজনীতি ছিলাম এককালে, অনেক ভাইরাই জানেন, বাট আই ওয়াজ নট এ গুড অর্গানাইজার। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন আমি ছিলাম নানান কাজে, কিন্তু এইভাবে এরা এই সময় অর্থ দিয়ে সময় দিয়ে যেভাবে অনুষ্ঠান করলেন, I just thank you. I have no other language to say you. Thank you very much. These people did a wonderful job. On behalf of all of us, we expect you to be proud. Thank you very much and we hope to see you. Thank you. ধন্যবাদ, দেখা হবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল এটা। এখন এবং আমি যা চিন্তা করেছিলাম এর থেকে বেশি পার্টিসিপেন্ট হয়েছে। এখন আমরা কচিভাবিকে দিতে পারছি না, সেই জন্য আমার কাছে খুব কষ্ট হচ্ছে। তো ইনশাল্লাহ আজকে এই মেগা অনুষ্ঠানে আমরা উপভোগ করবেন। তবে সবাই আমরা এইটা একটা ফর্মাল অনুষ্ঠান, যতটুকু সম্ভব সবাই সুন্দরভাবে আসবেন। এমনি আপনারা সবাই সুন্দর, তারপরও সেটা বলতেছি আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। See you at 5 o'clock. Thank you. ঐক্য, সত্য, সুন্দর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অনুষ্ঠান দয়া করে জাতীয় সঙ্গীতের সময় জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের জন্য উঠে দাঁড়াবেন। এবং ফখরুল ভাই রয়েছেন আমাদের এখানে, ফখরুল আলম আমাদের কন্ট্রোল রুমে রয়েছেন। The past and present, it was wonderful that you all exchanged on that. It was wonderful seeing all of you taking pictures outside dressed in your finest as well. So welcome back to everybody. For those of you who are just joining us today, who were not with us yesterday, welcome, bienvenue. So are you all having a good time? Louder! Great, good. And now we're gonna have to be a little bit quiet. সবাই উঠে দাঁড়াবেন 1 মিনিট দেশের জন্য, একটি ভূখণ্ডের জন্য, একটি পতাকার জন্য। We recognize that some friends have been. We could please have a moment of silence in their memory. আজকের এই মহৎ অনুষ্ঠান থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি একটি ভাষা, আমরা যে ভাষা এখন কথা বলছি এই 1000 কিলোমিটার দূরে এসে। We've lost, but also for the martyrs who sacrificed so much. থ্যাংক ইউ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের আগেই বলে রাখি, এটা কিন্তু গুরুগম্ভীর কোনো অনুষ্ঠান নয়। আমরা এখন একটু গুরুগম্ভীরভাবে উপস্থাপনা করছি, বাট একটু পরে আমরা কিন্তু গুরুগম্ভীর থাকবো না, এবং আপনারাও কেউ গুরুগম্ভীর থাকবেন। And families, welcome to the reunion of 82-83. We also call it a class of 82 and 83. Yeah. Briefly, some historical footnote to how this reunion came to materialize. It is important for our future generation to know this.
to flee political strife and extrajudicial action after the War of Independence of Bangladesh, younger generation seeking refuge in safer countries brought us here in Montreal. Although some of us via other countries such as Germany, the journey to find a safe home to live and prosper was filled with fear and unknowns and uncertainty. While Canada is a country of generosity and open heart, we struggle to get through our daily lives. On the one hand, missing friends and families back home. On the other, the new country, limited resource. Well wishers, we work arm to arm to achieve our common cause, to settle in our new home, a friendship for life. Not being able to say goodbye to those who passed away, create a vacuum that was left in the 80s. We earned the need to find lost friends for perhaps one last time to say hello. Some of my close friends and associates exploited the need and possibility to arrange a big get-together to celebrate. And one of them is my best friend yesterday I mentioned is Masum Rahman and other. And reform friendship. Hence the idea start roll into action, finally materialized today. সিবিএনএ কমিউনিটি সংবাদ ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে দেশান্তরে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। On behalf of the organizing committee and myself, for any shortcomings, I am sorry if any today, because we are not. Hope you will forgive me for not to find you right. All the contributors help me to achieve. I'd like to just thank everybody for the invitation for tonight. I'm happy to be here amongst you for this very important celebration. And I know that it's a convention, but I'm happy to be here with you because I represent the Liberal Party here in Saint Laurent. And as you all know, there are elections coming up. And we're going to take many steps backwards in many ways with the Conservatives. So I would encourage all of you to go out and vote. It's not a guarantee, so we definitely need to make sure that we're mobilized and that we get out there because we have certain rights that we take for granted here and we need to make sure that we fight for those rights. So আমি মঞ্চে আহ্বান করছি যারা মাসুদ রহমানকে এই 82 এবং 83 যে অনুষ্ঠানটি হচ্ছে মিলনমেলাটি হচ্ছে যার যিনি স্বপ্ন দেখেছেন যারা তাদের মধ্যে অন্যতম এই অনুষ্ঠানটি আয়োজনের এবং আপনাদের সব বন্ধুদেরকে নিয়ে একত্রে এই সুন্দর সন্ধ্যাটি অতিবাহিত করার জন্য মাসুদ রহমান বিশিষ্ট ছাত্রনেতা এক সময় বাংলাদেশে আপনারা জানেন এবং অঞ্চলে পিতা মাতার পরিচয় দিয়ে যেন এটাকে কন্টিনিউ করতে পারে যে আমার বাবা মা এই পৃথিবীতে এসেছিল তাদের মধ্যে যেন একটা সেতু বন্ধন তৈরি হয় এটার জন্য আমি বাচ্চাদেরকে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে অনুরোধ করছি জানি না সবাই বাংলা বলতে পারে কিনা অনুরোধ করছি এখন আমি এখানে আসার জন্য আমাদের এই আয়োজন করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এটার জন্য একজন দুজনের পক্ষে সম্ভব না আপনারা জানেন তারপরে আমি অনুরোধ করব জনাব সবুর ভাইকে আসার জন্য এই জিনিসটাকে আরো সুন্দরভাবে আগায় নিয়ে যান এই জন্য আপনাদের কাছে আবেদন করে এখানেই করব কিছু বলার জন্য গোল্ড ফ্রেন্ড আমি একজন বাঙালি আপনাদের মতো আমি একজন বাংলাদেশি ক্যানাডিয়ান আমার রুট হলো বাংলাদেশ আপনারা সবসময় আমার মন এবং প্রাণে থাকবেন আপনাদের সবার জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে আবার দেখা হবে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন উনি থাকেন কুবেকের শহরের কাছে কোথাও নামটা ভুলে গেছে শিখুটুমি
জনাব মাসুদ হান্নানকে। হ্যাঁ, সবাই ভালো আছেন তো? আসসালামু আলাইকুম। আমি মাসুদ হান্নান। আমি অ্যাকচুয়ালি থাকি অনেক দূরে, সুকতুমি, কুইবেক থেকে 2 hours ফ্রম সুকতুমি। এবার এই ফার্স্ট টাইম বাঙালি কমিউনিটির সাথে আমার অ্যাকচুয়ালি উঠা বসা। এনিওয়ে, এই প্রোগ্রামের জন্য every advice I give you. But if you can follow one or two in your life and you can hold on to it, that will make a big difference for you and for your life and for your family. আমার শামীম ভাইও ছিলেন ওই দিন, আমরা দুই বন্ধু একসঙ্গে গেছিলাম, কারণ it was very expensive, almost $1,000 for meeting. So আমি আপনাদেরকে একটাই বলবো যে we are almost come to the end for the departure. Some of us we are extending or we are getting some extra mileage. I see some of us bad health, some of us telling me, oh, I see you are very skinny. I say thank you very much. I'm not skinny, I'm trying to be healthy. So my recommendation for all of my friends, because I want to see you another 20 years, 30 years, because there is some... I come down to Montreal to study. I wear a sari, land in Mirabel, and I see all the lights. It was a Saturday night, and I said to myself, I was not married then, and I said to myself, God, what did I get into? It would have been better had I married a rich man. So that's how I came here. I was at YWCA. Those days we did not have Sunday shopping like how we have now. So early morning I'm hungry. I go to the lobby and I say, I want to eat something, what do I eat? Because I had walked around that area of YWCA, which was Dorchester then, and none of the stores were open. So I come down to the lobby and I say, what do I eat? And they said, well, there is vending machines downstairs. You can go and get food from there. Okay, so I go down, see the vending machines, but I don't know how to take the food out from there. So then I come upstairs again, and I said, how do I take out the food? So then they said, well, you need coins. Now I don't know what is, you need dime, nickel, quarter. I had no idea what they were. So I go down again with all the coins, and I see a cleaner there. And I thought, I think it would be a good idea. The man himself was a bachelor, but then he made biryani and he brought it for me. Oh my God. So like I said, we didn't have the money, we had big heart. A lot of times I used to work in a factory, and then I used to at 11, 12 o'clock, I used to be standing for the bus at Chantanao. And Masum Bhai was... শুধু আমাদের চেষ্টায় নয়, আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে এরা এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না। এর পিছনে প্রথম কারণ হলো ফাইন্যান্সিয়াল আমাদের একটা প্রবলেম ছিল। সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আমাদের মাঝে কিছু লোক, আমাদের বন্ধুবান্ধব, আমরা সেটা সমাধান করেছি। তারা যদি সমাধান না করতেন তাহলে আমাদের আজকে এইটা করা সম্ভব হতো না। এই ব্যাপারে আমি বিল ক্লিনটন থেকে শুরু করে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ হয়েছি এখানে বসে থেকে। কিন্তু আজকে আমার একটি ছোট্ট ব্যাপারে বলতে হয়। এখানে 82 এবং 83 সালে আমরা এসেছিলাম, এক যুবক, এক গুচ্ছ যুবক। এর মধ্যে ব্যতিক্রম ছিল 2-1 জন লোক। কে ছিল জানেন আপনারা ব্যতিক্রম? কে ছিল ব্যতিক্রম? আমাদের কনভেনার কিন্তু ব্যতিক্রম ছিলেন। আমাদের কনভেনার আসার কিছুদিন পরেই হয়তো ভাবিকে নিয়ে এসেছেন, কিংবা ভাবিকে নিয়ে আপনি এসেছেন। সো এবং আমাদের কনভেনার হি টুড মি টুনাইট যে হি ইজ ডিফারেন্ট দ্যান আস। কি জন্য? হি গেভ এ ভেরি গুড লিডারশিপ। অত্যন্ত চমৎকার একটা লিডারশিপ উনি দিয়েছেন আমাদের। So I like all of you, please stand up and give a big hand to our convener, please. And I am going to introduce again one and only Shamimul Hassan. বিশেষ করে ধন্যবাদ মঞ্চের যারা বিশেষ করে ধন্যবাদ মঞ্চের যারা এই আয়োজন
অধিকাংশ বাঙালি ভাই এবং বোনেরা এবং আমাদের নতুন জেনারেশন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি, আমার পক্ষ থেকে এবং আমাদের মঞ্চবাসীর পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে। আসলে আমরা এটা বহুদিন যাবত আমি চিন্তা করতেছিলাম সেই 25 বছর পূর্তি করবো, আসলে হয়ে ওঠেনি। আজ এটা যে হতে যাচ্ছে বা হচ্ছে, এটার জন্য আমি কিছুটা ধন্যবাদ আমার দিতেই হবে। এই অংশটুকু আমার দায়িত্ব নিয়ে নিতে হবে। মাসুম ভাই এই জিনিসটা চিন্তা করেছেন এবং এই চিন্তাটা শামীম ভাইকে দিয়ে আমরা এটা ভাইদের কাছে যারা জার্মান থেকে এসেছেন তাদের কাছ থেকে আমরা কীভাবে পথ চলা শুরু করতে হয় তাদের কাছ থেকে আমরা শিখে নিয়েছিলাম। তাদেরকেও আমাদের সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আজ আমরা এখানে আসতে পেরেছি, আমাদের ছেলেমেয়েরা সবাই কম বেশি সবাই আমরা ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছি। আগামীতে আমাদের নতুন প্রজন্ম এখানে এই কানাডার নর্থ আমেরিকাতে দৃষ্টান্ত স্থাপন করবে, এই কামনায় আমি সবাইকে আবারও দোয়া করছি এবং সবাইকে শুভকামনা করছি। ধন্যবাদ। That we had was a renowned politician in Bangladesh, a researcher and author on a book on Bangladesh's beloved national poet. এখনো সে প্রেম জাগরুক। এইখানে এসে প্রথম এটা ছিল তখন ডরচেস্টার রোড, এখন যেটা রেডি লেভেল হয়েছে, ওইখানে 1464 একটি বিল্ডিং আমরা থাকতাম। আমি রুবু ইসলাম, পান্না চৌধুরী, রুবু ইসলাম মানে আজকের এই সম্পাদক, এই ডেটের উপরে ঘুরে বেড়ায় মেয়েদের সঙ্গে। আর 3টের সময় এসে দরজা টোকা দেয়, দরজা খোলে নিচ থেকে বেঁধে দেয়, আমরা খুলে দিই। শেষে একদিন রুবু ইসলাম সাহেব বললেন, এই তুমি যদি 3টার সময় আসো আমরা কিন্তু আর দরজা খুলবো না, রাস্তায় দাঁড়িয়ে থাকবে। শেষে 3টের সময় সে এলো, রাত্রি 3:30। পান্না চৌধুরী বললো তুমি পেছন দিক দিয়ে আসো, সামনে দিয়ে তোমার দরজা খোলা হবে না। Door will not be open for you from the front side. You better come from the back door. বললো ওদিকে তো কুকুর আছে, পেছনে তো একটা কুকুর কামড়ে ধরবে। বলে যে না, স্বজাতিকে কুকুর কামড়ায় না, স্বজাতিকে কুকুর কামড়ায় না। সে যখন অর্ধেকটা সিঁড়ি উঠেছে তখন কুকুর ছুটে এসেছে কামড় দিয়ে। ভাগ্যি দরজা খুলেছে। এরকম অসংখ্য ঘটনা দেওয়া হয়েছিল, আমি চেষ্টা করেছি এটা পালন করার জন্য। তবে আপনাদেরকে মানে সাধারণত এই সমস্ত অনুষ্ঠান চলাকালীন আপনার বাজেট এবং কোনো খরচের এটা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা কিছুটা স্বচ্ছতা প্রমাণ করার জন্য আপনাদেরকে এগুলো দিচ্ছি। কারণ আমি আপনাদেরকে কিন্তু অ্যাকচুয়াল বাজেট অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপেন্সটা আমি দিতে পারছি না এই কারণে, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে সমস্ত বিলস এখনো আসেনি। তারপর আনসিন বিলস থাকবে, সারপ্রাইজ বিলও থাকবে, কারণ হোটেলে যখন করা হচ্ছে তখন আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপনারা আগে করেছেন হয়তো আপনারা জানেন, আর যারা করেননি তারা জানেন না। তো আমি আপনাদেরকে এই জন্য বলছি, আমি আমাদের একটা প্রজেক্টেড এক্সপেন্স আপনাদেরকে জানাচ্ছি, প্লাস আপনাদের থেকে উত্তোলন করা যে সমস্ত অর্থ আমরা কালেক্ট করেছি আপনাদেরকে সেটা বলতে চাচ্ছি। আমি আমাকে $18,315 আপনাদের রেজিস্ট্রেশন থেকে আমি পেয়েছি। আপনাদের ডোনেশন মানি আপনাদের কাছ থেকে পেয়েছি $27,250। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা হ্যাপি এটা শুনে?
আপনারা যথেষ্ট মানে কষ্ট দিয়েছে এটা, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে যখন আপনাদের এই ধরনের প্রোগ্রাম হয়, আপনারা যদি আগে থেকেই আপনারা টাইমটা মেনটেন করতেন যে আমরা রেজিস্ট্রেশন এতদিনের ভিতর করতে পারলে আমার নামটা অ্যাটলিস্ট ওখানে যাবে। তো যারা এটা করেননি আমি তাদের জন্য রিয়েলি দুঃখিত। লাস্ট মিনিটে এসে বলছেন আপনারা, এটা আমরা তখন আর নিতে পারিনি, এজন্য আমি ভীষণ মর্মাহত। আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার আত্মীয় স্বজনও হতে পারে, আমার নিজস্ব বন্ধু বান্ধবও আছে, যে কারণে আমি সত্যি খুব দুঃখিত। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, শুভরাত্রি। You know, nobody here would have the family's success that they have. Your children wouldn't have the success that they have. And I really I really appreciate how much you've done for your community and for all of us. So a round of applause for all of you, first and foremost.
निराला तेरा नहीं तेरा कोई दोष दोष तेरा हुस्न ही जबरदस्त दस्त तो चीज बड़ी है मस्त मस्त तो चीज बड़ी है मस्त तो चीज बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूँ मस्त शिट তারপর কি আরেকটু এই সাইডটা দেখি একটু একটু ট্রাই করি সূর্যোদয়ে তুমি Thank you. We're going to sing together, okay? তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি
ধরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সাথে তার ভালোবাসা ওরে যার সাথে তার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে কেন আমি মরেছি আর স্বপ্নেতে জেগে জেগে পাহাড়ে অধরেতে ঠাঁই করে নিয়েছি তোর বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখবো আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে রাখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি বছর হইল জ্বালা ময়ূর পেশে দেশা তোর রাধিকা ময়ূর পেশে দেশা তোর রাধিকা দেখিয়া প্রেমের খেলা গো দেখিয়া প্রেমের খেলা ময়ূর বেশে দেশা তোর রাধিকা আর বিশ্বকায় ময়ূর বেশে দেশা তোর রাধিকা ময়ূর বেশে দেশা তোর রাধি একটু লাইনে সবাই মিলে কৃষ্ণ আইলা কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশে দেশা তোর রাধিকা 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 ওরে নীল দরিয়া আমায় দে রে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হারে
before we have our duet by our two singers. আমরা অনেকেরই গান শুনলাম এবং আমাদের রশিদ ভাইয়ের নাচও দেখলাম। এবার আমার পাল্লা, আমিও লাস্টে একটা গান গিয়ে শোনাই দিই আপনাদেরকে। Just kidding. So, অনেককে আমার ধন্যবাদ দেওয়া দরকার যারা অনেক কষ্ট করে এইটাকে সাকসেসফুল করেছে। প্রথমে আমাকে ধন্যবাদ দিতে হয় এমসি সাংবাদিক মনিরুজ্জামান, আমার অতি প্রিয় সাবরিনাউল্লাহ, সে যে রাজি হয়েছে এখানে আসতে এবং ওর ব্যস্ততার মধ্যে দিয়ে এখানে এসে আমাদেরকে আনন্দ দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সাবরিনা। আর মনিরুজ্জামান সাহেব, আপনি অনেক কষ্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে সাংবাদিক সাদেরা, সুজান, আরিফ সিদ্দিকী, আব্দুল সবুর, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। সেমিনারে আমাদের ভাই রুমু ইসলাম সাহেব এবং সাংসাদ রানাকে অনেক অনেক ধন্যবাদ। মেরিয়ট হোটেলের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এই 2 দিন ব্যাপী আমাদেরকে এখানে আনন্দ করার সুযোগ দেওয়ার জন্য। টেকনিক্যাল সাপোর্টে, ভিডিও শোতে আমার বন্ধু শাহিদুল ইসলাম সাহেব অনেক কষ্ট করেছেন। আমি দেখেছি যে এটা কত কষ্ট এটা করতে। মনে হয় একটা ছবি 1 সেকেন্ডে চলে যায়, কিন্তু ছবিটাকে সুন্দরভাবে এটাতে পুট করতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। তো উনি অনেক সময় দিয়েছেন, সেই জন্য ভাবি এবং সুলতানা ভাবি এবং শহীদুল ইসলাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। সাথে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অলসো ফখরুল ইসলাম ভাই, ফখরুল আলম ভাই, আপনি একটু তাকানের দিকে সবাই দেখুন। আতি দেওয়ার জন্য গতকাল কষ্ট করেছে অনেক চন্দন এবং নজরুল ইসলাম বাবু। এই গত 3-4 মাস ধরে আমরা অনেকেই অনেক কষ্ট করেছি এবং আপনারা যদি কোনো কিছু মনে না করেন, আমার ওয়াইফ, আমার স্ত্রীও অনেক সহ্য করেছে আমাকে, কারণ গত 3 সপ্তাহ যাবৎ ওর জন্য একটা যারা যারা এটার সাথে জড়িত ছিলাম প্রত্যেকের সাথে আমি কথা বলেছি এবং সবাই এত খুশি হয়েছে এটা করতে পেরে এবং এটাকে উপভোগ করে 2 দিনে, সেটার কোনো তুলনা নাই। যদি আমরা কিছু ভুল করেছি, ভুল করেছি, সেই জন্য আপনারা আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং যে অসুবিধা হয়েছে সেটা ভুলে গিয়ে যে আনন্দটা করেছেন সেটি মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। বন্ধুর সাথে বন্ধুর যে মিলন হবে, এই যে একটা দৃষ্টান্ত সৃষ্টি হয়ে গেল, এটা আমি মনে করি পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারাও এটি অনুসরণ করবে। সাবরিনা। So this program was for you, by you, and it was so nice to see all of you come together to reminisce and celebrate your successes and share your joys and sorrows over the years. So it's made us happy as MCs to see all of you enjoy this weekend, and we hope you've made even more beautiful memories to share with your families about this weekend, which will last you the rest of your lifetime. So with that, we thank you as your MCs as well. এবার হয়েছেন আপনাদের এই 2 দিনের আনন্দ দেখেই আমরা বুঝতে পেরেছি, না আমরাও খুশি হয়েছি। প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি, প্রেমের তোরে খানি কুলে আমি ভিড়াইয়াছি, তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা।
মাঝে আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিন ভালোবাসা
School